Silence, please. Defense Counsel, Mr. Shishu Chatterjee, please proceed with your cross-examinations to the eyewitness of the case. Thank you, Your Honor. মিস্টার সত্যপ্রিয় পাঠক, আপনি ক্লেম করেছেন যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামে এক বৃদ্ধা মহিলা মারা যান, আপনি সেই ঘটনার একমাত্র আই উইটনেস বা বাঙালি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তার মানে আপনি শিওর না? মানে আলাপ তো ছিল না, এক ঝলক দেখি কি করে বুঝবো বাঙালি না। এক মিনিট, আপনি কার কথা বলছেন? আপনি কার কথা বলছেন? Order. Please proceed. মিস্টার পাঠক, আমরা জানি আপনি অত্যন্ত স্মার্ট এবং বুদ্ধিমান, কিন্তু প্রশ্ন এড়িয়ে আপনি পার পাবেন না। অবজেকশন ইওর অনার, ডিফেন্স কাউন্সিল এই মামলার প্রত্যক্ষদর্শীকে ধমক দেওয়ার চেষ্টা করছে। Objection sustained. Mr. Chatterjee, এই মামলার সঙ্গে আনকানেক্টেড কোনো পার্সোনাল কমেন্ট করবেন না, প্লিজ। আই ডোন্ট নো ইওর অনার। আমি মিস্টার পাঠক, আপনি হয়তো আমার কথাটা ঠিক বুঝতে পারেননি। আমি জানতে চাইছিলাম আপনি বাঙালি কি? ও, আমি ভাবলাম ওই যে রাবেয়া খাতুন নামে যে মহিলা গাড়ির ধাক্কায়। নো কমেন্টস প্লিজ। মামলা চলাকালীন তার পরিণতি সম্পর্কে মন্তব্য করাটা অসমীচীন এবং অন্যায় মিস্টার পাঠক। সত্যি তো আমার মামলা চলাকালীন এরকম মন্তব্য করাটা ঠিক হয়নি। আমি আসলে অতটা কিছু ভেবে আমাকে মার্জনা করবে। হ্যাঁ, আদালত বুঝেছে যে আপনি কথাটার গুরুত্ব না বুঝেই বলেছেন, এর জন্য ক্ষমা প্রার্থনা নিষ্প্রয়োজন। ডিফেন্স লয়ার বোধহয় আপনার পদবি শুনে আপনাকে অবাঙালি ভেবেছেন, তবে এ ধরনের অপ্রাসঙ্গিক প্রসঙ্গের উত্থাপন না করাই ভালো। এতে আদালতের সময়ের অপচয় হয়। আপনারা প্রত্যেকেই জানেন যে সময়ের অভাবে আমরা বহু মামলা নিষ্পত্তি করতে পারি না। আমি পিপি এবং ডিফেন্স কাউন্সিল দুপক্ষকে এই ব্যাপারে সতর্ক করছি। আরে বাবা, আমি একটা কাজে এইছি, হস করে ফোন করো না, খবর হলে জানাবো। মিসেস চ্যাটার্জি, দেখো কাণ্ড। নমস্কার ম্যাডাম, আমার নাম জগৎ শাহ। জগৎ অয়েল মিল, জগৎ ফার্নিচার্স, জগৎ জুয়েলার্স, জগৎ টিম্বার্স। আপনি সেই জগৎ বিখ্যাত জগৎ শাহ? দেখো কাণ্ড, আমি যেমন চিকুজি কুস্তি সব একেবারে। যারা নিয়মিত খবরের কাগজ পড়েন বা টেলিভিশনে নিউজ চ্যানেল দেখেন, তারা সবাই জানেন যে আপনার ছেলে গৌরব সাহা অত্যন্ত বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে রাবেয়া খাতুন নামে একজন প্রৌঢ়া পথচারীকে খুন করার দায়ে অভিযুক্ত হয়েছে। মামলা চলছে, আজ বা কাল তার রায় বেরোবে। এবং ছেলেটির বাবা মানে আপনি প্রচুর টাকা বিনিময়ে ব্যারিস্টার শিশু চ্যাটার্জিকে ছেলে ডিফেন্স দাঁড় করিয়েছেন। দেখো কাণ্ড, মামলাটা কোনো নিষ্পত্তি হয়নি তো, ফার্স্ট করে খুন হয়েছেন তো হিসেবে। মামলা নিষ্পত্তি কি হবে সেটা কেউ না জানলেও আমি জানি। আপনি পাক্কা ব্যবসাদার, আপনি খুব ভালো করেই জানেন যে দাগী আসামিকেও জেল থেকে ঘরে ফিরিয়ে আনতে পারে শিশু চ্যাটার্জি, আর তাই তাকে প্রতিদিন 3.5 লাখ টাকা অ্যাপিয়ারেন্স ফি দিয়ে ছেলে ঢাল হিসেবে ব্যবহার করছেন। তাও আবার 60 লাখ 45। একটা এটা ওই কালো টাকাটা সাদা কাগজের খামের ভেতরে নিয়েছিল। শিশু আমাকে দিতে বলেছে?
দেখো কাণ্ড, আর ইউ শিওর? এতে অন্যায়টা কি হলো? হ্যাঁ, তো জেরারই বা কি কারণ? শিশু চ্যাটার্জিকে কতদিন চেনেন আপনি? চিনি মানে নাম তো জানতুম, এত নামি লোক, বায়োস্কোপ করেন, তারপরে ঝঞ্ঝটের পর গিয়ে আলাপ করতেই হলো। ওই যে সেই সন্ধ্যেবেলা সেই যেখানে, দেখো কাণ্ড, নামটা তো মনে পড়ছে না, ওই যে সেই ব্যাট বল নিয়ে টেনিস ক্লাব? এরাই ব্যাপার নয়। তার মানে আপনি শিশুকে চেনেন না, শুধু আলাপটুকু হয়েছে মাত্র। আর শিশু এটাও জানে না যে টাকাটা আপনি বাড়িতে আনবেন। দেখো কাণ্ড, ৫ ব্যাপার, বাড়িতে ঝঞ্ঝট কম। সকলের কাছে বাড়িটা সেফ না। শুধুমাত্র সেফটির কারণে কি টাকাটা বাড়িতে এনেছেন, নাকি অন্য কিছু? দেখুন নজননী, আমি সাদা সপ্তাহ লোক, খেটে খুটে দুটো পয়সা করেছি সত্যি, কিন্তু অত ভোর প্যাঁচের কথা না। দেখো কাণ্ড, আমি ঠিক বুঝতে পারি না। খুব পারেন, আপনি পাক্কা ব্যবসা। এতগুলো টাকা ব্ল্যাক দিচ্ছেন, তাই আমাকে সাক্ষী রাখতেই। আসলে শীর্ষ যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বাড়িতে করে না, সেটা আপনি জানতেন না। কি ঠিক বলছি? আমিও কি? না, আমি উকিল বা গোয়েন্দা কোনোটাই নই। আজকে তো ফাইনাল হিয়ারিং, আপনি কোর্টে যাবেন না? আমি ভাবছি একবার কোর্টে। এক্সকিউজ মি। কাজ করতে মেয়েছিল, ৮ জন্মে নিঘাত দারোগা ছিল। কোর্টে বসে ন্যাকামো করছে সুলতানা, অসভ্য বেহায়া মেয়ে ছেলে একটা। ওকে ওকে মিস্টার পাঠক, আপনি বলছেন যে ওই নাইট ক্লাবের কাজের জন্যই আপনার বাড়ি ফিরতে দেরি হয়। আচ্ছা মিস্টার পাঠক, বুকে হাত রেখে আজ এখানে সত্যি কথাটা বলুন তো, ওই নাইট ক্লাবের সুন্দরীদের নাচ গান আপনাকে টানতো না? কোনোদিন কোনো ফাঁকে একবারও চোরা চাহনি পড়েনি ওই মায়াবী আলো মাখা নর্তকীদের দিকে? অবজেকশন ইওর অনার, এখানে শুধুমাত্র অপ্রাসঙ্গিক সওয়ালই করা হচ্ছে না, আমার সাক্ষীকে অপমান করা হচ্ছে, তার সঙ্গে আরো কিছু মানুষকে। ইওর অনার, রেসপেক্টেড সাবিত্রী সেনগুপ্ত অত্যন্ত সিনিয়র ব্যারিস্টার। যখন এই প্রফেশনে আসি তখন ওইখানে বসে ওর সওয়াল জবাব শুনতাম, শিখতাম। আমার সৌভাগ্য যে আজ এই বিশেষ মামলায় আমরা পরস্পরের মুখোমুখি দাঁড়িয়েছি, সওয়াল জবাব করছি। কিন্তু জানি না একজন আস্ত আই উইটনেস হাতে নিয়েও আমার সিনিয়র সাবিত্রী সেনগুপ্ত, পাবলিক প্রসিকিউটর সাবিত্রী সেনগুপ্ত কেন এত টেন্স, কেন এত সেনসিটিভ, কেন আমাকে প্রশ্ন করতে দিচ্ছেন না? মাই লার্নেড সিনিয়র, কেন আপনার মনে হচ্ছে আমার প্রশ্নগুলো ইররিলেভেন্ট? এখানে একটা 25 বছরের ছেলের জীবনের প্রশ্ন। আমাদের জানতে হবে, আদালতকে জানতে হবে, আমাদের সমাজকে জানতে হবে কোন মানসিক অবস্থায় ছিলেন আপনার সাক্ষী। একটা মৃত্যু ঘটে গেছে, সেটা ইচ্ছাকৃত খুন না অনিচ্ছাকৃত দুর্ঘটনা, তার বিচার করবে মহামান্য আদালত এবং উত্তর কাল। কিন্তু আর একটা মৃত্যু, সেটা আক্ষরিক অর্থে একটা মৃত্যু কিংবা সাজাপ্রাপ্ত যৌবনের অকাল মৃত্যু, সেটা যাই হোক, তাকে একটা নিশ্চিত নির্ভুল সিদ্ধান্ত হতেই হবে। তাই রিয়েলিস্টিক্যালি এভিডেন্সিয়ালি জাজমেন্টাল হওয়ার আগে আমাদের সাইকো অ্যানালিসিস করতেই হবে। শীর্ষ তার পুরনো অস্ত্র ব্যবহার করছে, প্রতিপক্ষের সবচেয়ে সুরক্ষিত জায়গা, তাদের স্ট্রেংথ আর অপরচুনিটিকে আচমকা আক্রমণ, তাদের জোরালো যুক্তিকে সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দেওয়া, অপোনেন্টকে হতচকিত করে দিতে এটা শীর্ষের অনেক পুরনো খেলা। Court is adjourned now and will resume after lunch. এই মুহূর্তে আমরা সিটি কোর্টের ঠিক সামনে। আপনারা জানেন এই সিটি কোর্টে বিচার চলছে জগৎ গ্রুপ অফ কোম্পানিজের মালিক জগৎ শাহর একমাত্র ছেলে গৌরব। জগৎ গ্রুপ অফ কোম্পানিজের একমাত্র উত্তরাধিকারী গৌরব শাহর বিরুদ্ধে অভিযোগ, প্রায় 2 মাস আগে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে রাবেয়া খাতুন নামে এক প্রৌঢ় পথচারীকে সে খুন করেছে। কিন্তু গৌরব জামিন পেয়ে যায়। পুলিশ নতুন করে অনুসন্ধান শুরু করে সত্যপ্রিয় পাঠক নামে এক প্রত্যক্ষদর্শী বা আই উইটনেসের খোঁজ এবং তার বয়ান অনুসারে গৌরবকে আবার গ্রেফতার করা হয়। সরকার পক্ষের হয়ে মামলা লড়ছেন পাবলিক প্রসিকিউটর শ্রীমতী সাবিত্রী সেনগুপ্ত, আর গৌরবের হয়ে মামলা লড়ছেন সাবিত্রী দেবীরই এক সময়ের জুনিয়র
অন্য ধারার ছবির অত্যন্ত সফল অভিনেতা ব্যারিস্টার শীর্ষ চ্যাটার্জি। আমাদের কাছে খবর উভয় সমানে সমানে লড়াই চলছে। আজ বা কাল এই মামলার রায় বের হতে চলেছে। ঠিক দুপুর 2টায় এই মামলার শুনানি আবার শুরু হবে। এই মামলার সমস্ত খবর জানতে চোখ রাখুন আইটিভির পর্দায়। ক্যামেরা পার্সন মেয়েদের সঙ্গে আমি রিয়া, আপনাদের ফিরে দিচ্ছি আইটিভি স্টুডিও। আচ্ছা বিনোদ, এটাতে তো কোনো নিউজ মেটেরিয়ালই ছিল না, সব তো প্রিন্ট মিডিয়ায় বেরিয়ে গেছে। মেটেরিয়াল কোয়ালিটি এসব নিয়ে ভেবো না বস। কবি বলেছেন গোয়ালা লোকের বাড়ি বাড়ি গিয়ে দুধ দিয়ে আসে, আর লোকে লাইন দিয়ে ঠেলাঠেলি করে চুল লুকায়। ওটা কবি নয়, কবি, কবিরের দোহা। এত জানিস তো উপোস দিয়ে দেখছিস রিয়া, মরতে নিউজ চ্যানেলে বকে মরছিস কেন? এই ইউপিএসসিটাকে উপোস বলিস কেন মোসে? হ্যাঁ, উত্তরটা জানি, বলবি শর্ট অ্যান্ড ক্রিস্প, লোকে খাবে। এটাও যদি জানো তবে কিসের মায়ায় এতকাল পড়ে আছো পিয়া? কি পাও এখানে? বাবাজি কা ঠুন্ড। হ্যাঁ? হ্যাঁ। আরে না না, এখন আউটডোরে যাব কি করে? হবে না, হবে না বস, হবে না। আরে 4টে কেসের পরপর হিয়ারিং চলছে। এই তো আজকে একটা কেসের ফাইনাল হিয়ারিং। হ্যাঁ, হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, কিন্তু কাজটা করতে না পারলে শুধু শুধু স্ক্রিপ্ট শুনে। ওকে ওকে, বলো বস, বলো। হুম হুম, হ্যাঁ, হিরোইনের এক্স, ওয়াও। তা হিরোইনটা কে? লাইলা। উফ, পারি না আমি, সালা ওকালতি ছেড়ে দেবো, সালা শুধু সিনেমাই করবো। কিন্তু সিনেমার ছটার সংলাপ পাওয়ারে তো আমার সংসার চলবে না বস। তুমি সালা তোমার এই রানিং লায়লার সঙ্গে আমার প্রেমটা জমতে দেবে না বলে এরকম শিডিউল বানিয়েছো? হ্যাঁ, তোমার অন্য ফোনটা বহুক্ষণ বাজছে। এই একটু ধরো প্লিজ। কার ফোন? তোমার এই পার্সোনাল নাম্বারটা তো সকলের কাছে থাকে না, নিশ্চয়ই বিশেষ কারণ। এই টিপিক্যাল মিডল ক্লাস সেন্টিমেন্ট কবে ছাড়বে নন্দিতা? তুমি অকারণে ডিফেন্সিভ হয়ে পড়ছো শিষ্য। হোয়াট ডু ইউ মিন বাই ডিফেন্সিভ? আমাদের ঝগড়ার জন্য তো গোটা রাতটা পড়ে আছে, শুধু শুধু দুজনকে আটকে রেখেছো। ও হ্যালো, এই আমি পরে কল করবো। হ্যাঁ, ওকে। হ্যালো ডিয়ার, ইউ আর অন হোল্ড ফর এ লং টাইম। হ্যাঁ, এই একটা ফালতু ঝামেলার জন্যই করতে পারছিলাম না। এনিওয়ে, আই এম সরি, আই উইল কল ইউ ব্যাক লেটার। ওকে, প্লিজ ডোন্ট মাইন্ড বেবি। ওকে, বাই। ইয়েস, নন্দিতা চ্যাটার্জি, মি মুখোপাধ্যায়, proud daughter of retired Colonel শঙ্কর মুখোপাধ্যায়। বলো, এই দুটো ফোনে আমার পরিচিত জনেরা লাইভ জেনেই আমাকে ছোট করার প্রক্রিয়াটা খুব বেড়ে গেল। এই বাইরের লোকজনের সামনে আমাকে অপমান করার সুযোগটা খুব লোভনীয়, তাই না? বাইরের লোক এরাই তো তোমার ক্লোজ সার্কেলের মানুষজন। এই যে ছবি ডিরেক্টর, খুব একটা বজ্জাত লোকটা, যিনি একটার পর একটা অবৈধ সম্পর্কে আবদ্ধ, আর যিনি একজন সেক্স ম্যানিয়াক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে কোট আনকোট তোমার আয়। আর অন্যজন যিনি লয়ার স্পেলিংটুকু ছাড়া কিছু না জেনেও কাগজ পেন সামলাতে কোট আনকোট তোমার জুনিয়র, কারণ সে তোমার রক্ষিতা। বাইরের লোক তো আমি, তোমার বিবাহিতা স্ত্রী। সুপার সুপার, এই জন্যই বলে বিদ্বান, বুদ্ধিমান, সরি বিদুষী, বুদ্ধিমতী স্ত্রী থাকা অত্যন্ত জরুরি, যাকে বুঝিয়ে বলে দিতে হয় না যে তুমি ছাড়াও আমার আরো অনেকে আছে যারা প্রফেশনাল প্রস্টিটিউট, যেটা তোমার এই রক্ষিতা সুলতানারও জানা নেই, কারণ ওর কাছে তোমার টাকা সিকিউরিটির দাম ওর শরীরের চেয়ে বেশি।
আমি বুঝতে পারছি না, বিশেষ করে আমি কিছুতেই বুঝতে পারি না যে তুমি আমার এখানে আছো কেন। এত জানো, এত বোঝো, তবু এখানে পড়ে আছো কিসের আশায়? হোয়াট ডু ইউ ওয়ান্ট? নিজেদের গতিতে খুব দ্রুত এগোচ্ছিল শিশুটাকে পেছনে ফেলে আসা অতীতটাকে সাদা খোয়ার মতো দিয়ে যাচ্ছ। ল পাস করি কিন্তু তুমি বেমজাতে চড়তে না, মিনি বাসে চড়তে, বালিগঞ্জ প্লেসের এই বাংলোতে থাকতে। অসবার হালতু থেকে এই বালিগঞ্জ প্লেসে আসার রাস্তাটা মনে আছে তোমার? শঙ্কর মুখোপাধ্যায়ের একমাত্র মেয়ের সঙ্গে গভীর ভালোবাসার দিনগুলো। বোকা মেয়েটা, মা মরা মেয়েটা যে মিথ্যে অভিনয়কে সত্যি ভেবেছিল। বাবা চেয়েছিলেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার পর আমি দিল্লিতে বাবার কাছে ফিরে যাই। বাবা চেয়েছিলেন বাড়ি বিক্রি করে, কিন্তু তা হলো না। অন্ধ মেয়েকে বাবা বোঝাতে পারলেন না যে তিনি একজন আস্ত শয়তানের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন। নন্দিতা চ্যাটার্জি হল বাবা এই বাংলো, তার মেয়ে জামাইকে দিতে। এখন নিজেকে সরিয়ে নেওয়া মানে যুদ্ধে হেরে যাওয়া, আমার বাবার কাছে ছোট হয়ে যাওয়া। আমি কিছুতেই হতে দেব না। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজে করব। আমি প্রতিশোধ নেব। কি করবে তুমি নন্দিতা? কি প্রতিশোধ নেবে তুমি? তুমি জানো, এদিকে দেখো, এদিকে দেখো, তুমি জানো আমি যে কোনো দিন একটা পেড মার্ডারকে দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে তোমাকে শেষ করে দিতে পারি। পুলিশ আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না। তোমার অনেক চাপ চাচ্ছে তো শিশুটাকে ছিল। আমি ওটা তুমি বলে না তো, তুমি পুলিশের কাছে একটা ডায়েরি করে রেখেছি। এই পুলিশকে জানিয়েছি যে আমার স্বামী সমাজে সুপ্রতিষ্ঠিত মানুষ, অত্যন্ত সফল ক্রিমিনাল লয়ার, অন্যধারা ছবির বিশিষ্ট অভিনেতা। তাই তাকে বিপাকে ফেলার জন্য কেউ বা কারা আমাকে টার্গেট করেছে। আমাকে ফোনে হুমকি দেওয়া হয়, মলে, রাস্তায়, গাড়িতে আমাকে ফলো করা হচ্ছে। এটা প্রফেশনাল রাইভালরি হতে পারে বা অন্য কিছু, এবং সেই জন্য শিশু চ্যাটার্জি আমার উপরে যে কোনো দিন হামলা হতে পারে। আচ্ছা, ওয়েল, আশিস চ্যাটার্জি না, আমি নন্দিতা, কর্নেল শঙ্কর মুখোপাধ্যায়ের একমাত্র। আমি কেঁদে চোখ মুখ ফুলিয়ে তোমাকে ডিভোর্স দেব কিছুতেই। তুমি যেভাবে অন্যায়কে অস্ত্র করে যুদ্ধে যেত, আমিও সেভাবে। তুমি কিছুতেই ছাড়বো না সেই চ্যাটার্জি, কিছুতেই না। শিষ্য, আমার ভালোবাসার মূল্য তুমি দাওনি। তোমার যতটাকে ঢুকিয়ে চোখ দিয়ে দিয়ে প্রতি মুহূর্তে আমিও আমার মত করে বুঝে। সেই সঙ্গে এই মামলার সমস্ত খবর সবার আগে আইটিভিতে। এবার আমরা পেয়ে গেছি আসামি পক্ষের ব্যারিস্টার স্বনামধন্য অভিনেতা শিষ্য চ্যাটার্জিকে। শিষ্যবাবু, আইটিভির পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন ছিল। কিন্তু এখনই তো সেশন শুরু হবে। আমরা বেশি সময় নেব না। আচ্ছা, গৌরবের বিরুদ্ধে সরকার পক্ষের হাতে রয়েছে আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। আপনি গৌরবের মুক্তির বিষয়ে কতটা আশাবাদী? 100%। কিন্তু কেন সেটা বলা যাবে। এই মামলার পাবলিক প্রসিকিউটর সাবিত্রী সেনগুপ্ত একসময় আপনার সিনিয়র ছিলেন। এটা কি একটা বাড়তি চাপ? চাপ কেন হবে? এটা তো বাড়তি ইন্সপিরেশন, কিন্তু আর না, প্লিজ। ধন্যবাদ শিশুবাবু। ওয়েলকাম।
এই সেকেন্ড সেশন শুরুর আগে না এই বইপত্রগুলো একটু উল্টে দেখে নিতে হবে, কলেজের অভ্যেস এখনো ছাড়তে পারিনি তো। সত্যি শিষ্যদা আপনি পারেন। দিদি 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 আইটিভির পক্ষ থেকে একটা ছোট্ট বাইট চাই। আমি জানি কোর্স শুরু হবে, কিন্তু আমরা বেশি সময় নেব না, জাস্ট 2 মিনিটস অ্যান্ড আই মিন ইট। ভেরি প্রমিসিং। কি নাম তোমার? আমি রিয়া। ক্যামেরা। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পাবলিক প্রসিকিউটর শ্রীমতী সাবিত্রী সেনগুপ্তকে। ওর কাছে আমাদের প্রশ্ন, আচ্ছা সাবিত্রী দেবী, গৌরব সাহার মামলা কি আপনার কাছে একটা আলাদা মাত্রা রেখেছে? কেন বলুন তো? না মানে ব্যারিস্টার শিষ্য চ্যাটার্জি একসময় আপনার জুনিয়র ছিলেন, এখন ব্যারিস্টার শিষ্য চ্যাটার্জি একজন স্টার লয়ার, এই মামলায় আপনারা একে অপরের মুখোমুখি। লুক, কোর্ট ইজ আ প্লেস অফ ল, লজিক এন্ড এভিডেন্স। এটা না ঠিক টিআরপি খোঁজার জায়গা নয়। মানছি শীর্ষ একজন স্টার, কিন্তু জুনিয়র তো সকলেই থাকতে হবে, আমিও ছিলাম। এই মামলায় জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? এটা আইনের বিচার, এখানে না ইমোশনের কোনো জায়গা নেই। সরকার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ খুন করার অভিযোগে শতপ্রবৃত্ত হয়ে মামলা করেছে। আমি সরকার পক্ষের আইনজীবী, আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে যুক্তি সাজিয়ে এগোচ্ছি, আমার অপোনেন্ট পাল্টা স্ট্রাকচারে যুক্তি সাজাচ্ছে। তাই আমি কি ভাবছি দ্যাটস নট ইম্পর্টেন্ট, লজিক আর এভিডেন্স কি বলছে সেটাই ইম্পর্টেন্ট। ইটস অ্যান ওপেন গেম, এনিবডি মে উইন। কিন্তু এই মামলায় একজন আই উইটনেস কোট আনকোট আপনাদের স্টারকে এই আই এম বিং লেট, সরি, বাই, থ্যাংক ইউ। ম্যাডাম ম্যাডাম আরে মাঝপথে হাঁটা দিলে আমি কি করব? হোয়াট ক্যান আই ডু? আরে জমাবো কি করে? আমার কথাটা আগে শোন, উনি কোশ্চেনটা না নিলে আমি তো লাভ দিয়ে উনার গলায় ঝুলে পড়তে পারি না। ব্যাপারটা লাইন প্রডিউসারকে তো বুঝতে হবে। Be seated, please. Mr. Chatterjee, please continue. থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা সত্যপ্রিয় বাবু, প্রশ্নটা আগেও করেছি, তবু আরো একবার জানতে চাই, ওই যে কাঠগড়ায় দাঁড়ানো 25 বছরের যুবক গৌরব সাহা, ওকে কি আপনি আগে থেকেই চিনতেন? না, ভালো করে ভেবে বলুন, তাড়াহুড়ো করবেন না। বড় লোকের ছেলের হয়তো ইয়ার বক্সি বা সুন্দরী বান্ধবীদের নিয়ে কোনো সময় নাইট ক্লাবে গিয়ে থাকবে, সেখানেই হয়তো কোনোদিন। না, ওই দিনই প্রথম দেখি। কোন দিন? 19 এপ্রিল রাতে, যেদিন মা সেতুর মুখে গাড়ির ধাক্কায় রাবেয়া খাতুন নামে বৃদ্ধা মারা যান। তারিখটা একদম মুখস্থ দেখছি। হ্যাঁ, ওইরকম অ্যাক্সিডেন্ট তো চোখের সামনে কখনো দেখিনি। আর তাছাড়া তারিখটাও 19 এপ্রিল, খুব চেনা তারিখ। কেন? ঠিকই। আপনি সিনেমা দেখেন না, বাংলা ছবি? না। ও তাই 19 এপ্রিল শুনে আপনার মধ্যে কোনো রিয়াকশনই হলো? 19 এপ্রিল, ঋতুপর্ণ ঘোষের ছবি, যা দেখে বাঙালি একবারে চমকে উঠেছে। Mr. Chatterjee, this has got no relevance with our case. Yes, Please, come to the point. I'm sorry, Your Honor. I know that it is not at all related to this case. Anyway, actually, ভালো ছবি ভালোবাসি তো, তাই ওই 19 এপ্রিল শুনে I just couldn't resist myself from expressing my feelings. I'm sorry. আবার নাটক, খুব চেনা ছক শীর্ষ, প্রতিপক্ষকে ডাইভার্ট করা। যে গাড়িটা ধাক্কা দিল সেটা মনে আছে মিস্টার পাঠক? হ্যাঁ, কালো রঙের মার্সিডিজ বেঞ্চ। মিস্টার পাঠক, আপনি রেঞ্জে চড়েছেন কখনো? না। চড়তে ইচ্ছে করে না? অবজেকশন ইওর অনার, আমরা কি এখানে মামলা সওয়াল জবাব করছি নাকি ডেইলি সোপের শুটিং দেখছি? আমার মনে হয় আমার লার্নেড কাউন্সিল এই জায়গাটাকে শুটিং ফ্লোর বলে মনে করছে। ইওর অনার, অভিজ্ঞ আইনজীবী সাবিত্রী সেনগুপ্ত, ওর কাছে অনেক কিছু শিখেছি, কিন্তু আমার নিজের মতো করে শিখেছি। তাই আমি আমার নিজস্ব স্টাইল, নিজস্ব প্রেজেন্টেশন তৈরি করেছি। সেটা এদের কাছে হয়তো নাটকীয় মনে হতে পারে, বাট আই এম হেল্পলেস।
অফ স্টাম্পের বাইরের বল সুনীল গাভাস্কর এবং সচিন তেন্ডুলকর দুজনেই মাঠের বাইরে পাঠাবেন, কিন্তু নিজেদের মতো করে পাঠাবেন। শৈলী ঠিক ভুল হয় না, ইওর অনার। আমি সাইকো অ্যানালিসিস ডিপেন্ডেন্ট। আমি যে প্রশ্নগুলো করেছি বা করব সেগুলো সাক্ষীর মনস্তত্ত্বকে বিচার করব। কিন্তু আনফরচুনেটলি আমাকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না, আমাকে বারবার কাজে বাধা দেওয়া হচ্ছে। সাবিত্রী সেনগুপ্ত যুক্তিতে একমত হয়ে মহামান্য আদালত ওই গৌরব সাহাকে দোষী সাব্যস্ত করতে পারে, তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কিন্তু উত্তরকালের কাছে, ভবিষ্যৎ সমাজের কাছে দায়বদ্ধ থাকবে এই রায়। তাই আজ আমাদের ওই থার্ড আম্পায়ারের মতো সমস্ত আবেগ ঝেড়ে ফেলে টিভির পর্দায় ক্লোজ আপে বারবার দেখতে হবে বল ব্যাট ছুঁয়েছিল কিনা, ক্যাচ নেবার সময় ফিল্ডারের আঙুলের আগেই বল মাটি ছোঁয়নি। রাবেয়া খাতুনের মৃত্যু নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু আমাদের জানতে হবে যার বয়ানের ভিত্তিতে সিদ্ধান্ত হতে চলেছে তিনি সঠিক বলছেন কিনা। না না না, আমি বলছি না উনি মিথ্যা বয়ান দিচ্ছেন, কিন্তু ঘটনার আকস্মিকতায় ওর ভুল হতে পারে। উনি বলেছেন এই মর্মান্তিক দুর্ঘটনা ওকে গভীরভাবে প্রভাবিত করেছে, তারিখটা মনে গেঁথে গেছে। আমাদের আরো জানতে হবে বৃদ্ধা রাবেয়া খাতুনের কোন শারীরিক সমস্যা ছিল না। অবজেকশন ইওর অনার। ডিফেন্স কাউন্সিল একটা অপ্রাসঙ্গিক সম্ভাবনার কথা তুলে কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছেন, বাট উই শুড রিমেম্বার কোর্ট ইজ আ প্লেস অফ ল, লজিক এন্ড এভিডেন্স। সার্টেনলি ম্যাডাম। রেসপেক্টেড সাবিত্রী সেনগুপ্তর জুনিয়র হিসেবে এই বিশেষ শব্দবন্ধটি আমাদের অনেকবার শুনতে হয়েছে, কোর্ট ইজ এ প্লেস অফ ল, লজিক এন্ড এভিডেন্স। তাই লজিক ছাড়া, এভিডেন্স ছাড়া লয়ের কোনো রেফারেন্স আমি এখানে দেব না। ইওর অনার, এই মামলার প্রত্যক্ষদর্শী সত্যপ্রিয় পাঠককে আপাতত আমার প্রশ্ন করার কিছু নেই, পরে প্রয়োজন হলে তাকে প্রশ্ন করতে পারি, অফ কোর্স উইথ ইওর পারমিশন। আমার পরবর্তী সাক্ষী নূরজাহান, মৃতা রাবেয়া খাতুনের মেয়ে নূরজাহান। মিস্টার চ্যাটার্জি, ইয়েস ইওর অনার, আমি জানি এর আগেও নূরজাহানের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, কিন্তু তারপর মামলার গতি প্রকৃতি বদলেছে। এখন আমরা ওর কাছ থেকে নতুন কোনো তথ্য পেতেও পারি, আর সেই জন্য এই ম্যাডাম নূরজাহানের দ্বিতীয়বার সাক্ষ্য গ্রহণের জন্য আগাম আবেদন করা আছে ইওর অনার। I see. Yes, permitted. মিস্টার পাঠক, আপনি উইটনেস বক্স থেকে নেবে এজলাসের বাইরে ওয়েট করুন। লালটু বাবু, সাক্ষী নূরজাহানকে উইটনেস বক্সে নিয়ে আসুন। সাক্ষী নূরজাহান হাজির। আচ্ছা নূরজাহান, আপনি এর আগে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন যে আপনার মার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল, তো আপনার মার তো বয়স হয়েছিল, তার চিকিৎসা বাবদ খরচ খরচা কে মেটাতো? जी हाँ भैया, हमारे एक बोन दुबई থাকে, 1-2 साल बाद আসে ওর আমুর হাতে 2-5 হাজার দিয়ে যায়। আমার ভাই চেনারিতে কাম করে আলাদা থাকে, ওর নিজেরই ভালো মতো চলে না। আচ্ছা, তো আপনার মার এমনি সংসার খরচ কিভাবে চলতো? তো সাই পাড়া লেনে আমার নানাজি ওখানে আমু থাকে। দোতলা বাড়ি নিচে ভাড়ায় 400 दुकान घर, और हमारा अम्मू बोर्डे काम करतो, वो पेशेंट अभी अम्मू पास ছিল। আচ্ছা, তো আপনি যে বলেছেন আপনার মায়ের অসুস্থতা ছিল, তা ঠিক কি ধরনের অসুখ ছিল ওর? মানে কোনো ক্রনিক কিছু? ব্লাড প্রেসারের প্রবলেম ছিল, আর ওষুধ নিতে হতো। আচ্ছা, और हाँ, হালফির হাঁটা চলায় भी একটু অসুবিধা হচ্ছে। আর কিছু? हाँ, একটা ওকে ছানি ছিল, ছানি অপারেশনের কথা भी হচ্ছে। ছানি অপারেশনের কথা হচ্ছিল, ইভেন ক্যাটারাক্ট, তো কোন চোখে ছানি ছিল একটু ভালো করে ভেবে বলুন। মানে ডান চোখে না বাঁ চোখে? বাই বাই। সেদিন যখন আপনার মা ওই গড়িয়াহাট রোড দিয়ে এসে
ইসলামিয়া হসপিটালের সামনে পার্ক সার্কাস ময়দানের দিকে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন, তখন তার বাদিক থেকেই গাড়িটা এসে পড়ে। জি জি হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড হিয়ার। আপাতত আমার প্রশ্ন করার আর কিছু নেই। পাবলিক প্রসিকিউটর চাইলে সাক্ষীকে ক্রস এক্সামিনেশন করতে পারেন। মিসেস সেনগুপ্ত, ইউ উইটনেস। থ্যাংক ইউ ইওর অনার। আচ্ছা ম্যাডাম নূরজাহান, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি এই মামলায় আগেও সাক্ষ্য দিয়েছেন। জি হ্যাঁ আর এটাও নিশ্চয়ই আপনার জানা আছে যে আদালতে ভুল বা মিথ্যা সাক্ষ্য দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। অবজেকশন ইওর অনার, সাক্ষীকে ভয় দেখানো হচ্ছে। অবজেকশন ওভাররুলড। সাক্ষীকে আদালতের নিয়ম বলা হয়েছে মাত্র, আর সঠিক সাক্ষ্য দিয়ে থাকলে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? প্লিজ প্রসিড। আমি এটাই বুঝতেই পারছি না এইরকম একজন ইম্পর্টেন্ট উইটনেস হাতে নিয়েও আমাদের স্টার এতটা অনিশ্চয়তা ভুগছে কেন? আচ্ছা যাই হোক, যে কথা হচ্ছিল ম্যাডাম নূরজাহান, আপনার মায়ের অভাব অনটন, দুবাইয়ের বোনের সাহায্য, আপনার বাবার অকাল মৃত্যু, এই সবকিছুর সঙ্গে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মানুষ খুন করার অভিযোগে সরকার যে সমস্ত বিরুদ্ধে মামলা করেছে তার কোনো সম্পর্ক নেই। সমস্ত সম্পর্ক হচ্ছে আপনার মায়ের হাঁটা চলার অসুবিধে, প্রেশারের সমস্যা, ছানি, টু বি ভেরি স্পেসিফিক, বোমা চোখের ছানির সঙ্গে। হ্যাঁ নূরজাহান, আমি আপনাকে কতগুলো প্রশ্ন করবো, আপনি তার ঠিক ঠিক উত্তর দেবেন। হ্যাঁ বলুন তো, কোন ডাক্তার দেখতেন আপনার মাকে? জি মানে আমি বলতে চাইছি কোন ডাক্তারই নিশ্চয়ই ক্যাটারাক্ট অপারেশনের কথা বলেছিলেন, আপনারা নিজেরা তার ডাক্তারি করেননি। কি নাম সেই ডাক্তারের? আচ্ছা সেকেন্ডলি, কোন ডাক্তার দেখতেন আপনার মাকে এবং তারা কি কি ওষুধ প্রেসক্রাইব করেছিলেন? এন্ড ফাইনালি, এরকম একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি পুলিশকে আগে জানাননি কেন? জি মানে হ্যাঁ আমি ঠিক Not an intelligent attitude, my friend. No. আপনি ভুলে যাবেন না, আপনি একজন স্টার। আপনার একটা বিরাট ফ্যান আছে আইনের কাছে, মিডিয়ার কাছে। আপনি যদি আপনার উইটনেসকে এইভাবে প্রোটেক্ট করবার চেষ্টা করেন, তাহলে ভুল বার্তা যাবে সমাজের কাছে, মিডিয়ার কাছে। এটা করবেন না। আপনার স্টেচারের একজন লয়ারের পক্ষে এটা একদম বেমানান। আপনার ক্রমাগত সাফল্য আমাদের গর্বিত করে। আচ্ছা যে কথা হচ্ছে ম্যাডাম নূরজাহান, আপনি বলুন তো এই সমস্ত ডাক্তারদের নাম এবং ঠিকানা। এখনই পুলিশের লোক যাবে, তাদেরকে থরলি ইন্টারোগেট করবে। আপনার মা রাবেয়া খাতুনের লাশ তো এখন কবরের তলায়, তাই তার অসুস্থতা নিয়ে আজকে হঠাৎ ওঠা প্রশ্নগুলো তো উত্তর তিনি দিতে পারবেন না, তাই উত্তরটা আপনাকেই দিতে হবে। হ্যাঁ জি আমরা তো এই মামলার একদম ফাইনাল স্টেজে এসে পৌঁছে গেছি। এখন আমরা কোন রকম ঝুঁকি নিতে পারি না। সাক্ষীদেরকে ভয় দেখিয়ে বা অন্যান্য নানা উপায়ে প্রভাবিত করা যেতে পারে। তাই আমার অনুরোধ, সাক্ষী আপনাকে একান্তে এই সমস্ত ডাক্তারদের নাম ঠিকানা জানাবে, পুলিশ তাদেরকে ইন্টারোগেট করবে। That's all, Your Honor. Here, that is my humble submission. Yes, prayer is granted. Thank you. লালটু বাবু, সাক্ষীকে আমার চেম্বারে নিয়ে আসুন। আপনাদের সকলের অবগতির জন্য জানাই যে সাক্ষী জানিয়েছেন যে ডাক্তারের নাম বা প্রেসক্রিপশন সবই তার মায়ের কসাইপাড়া লেনের বাড়িতেই আছে। বিচারাধীন মামলার স্মৃতি থেকে কিছু বলে তিনি নতুন করে আর কোনো বিতর্কের সৃষ্টি করতে চান না হয়তো, তাই ওই সাক্ষী নূরজাহানের মা রাবেয়া খাতুন যেখানে থাকতেন সেই 55-2 কসাইপাড়া লেনের বাড়ির দোতলার চাবি বন্ধ এবং চাবি পুলিশের কাছে। ইওর অনার, সুতরাং এভিডেন্স যদি কিছু থাকে তাহলে সেটা ওই ঘরেই রয়েছে। কারেক্ট। কারণ রাবেয়া খাতুনের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা অন্য কেউ তো নিশ্চয়ই ওই ঘরে যাননি, মানে যাওয়া তো সম্ভব নয়। আমি বুঝতে পারছি না যে বাবা বা মার চিকিৎসা করানোর সঙ্গে ওই ডাক্তারের নাম, ঠিকানা, প্রেসক্রিপশন ইত্যাদি মনে রাখার, মানে মুখস্থ করে রাখার কি সম্পর্ক।
আমার লার্নের সিনিয়র বোধহয় প্রমাণ করতে চাইলেন যেহেতু সাক্ষী নূরজাহান ডিটেলস দিতে ফাম্বল করছে আর তার মা রাবেয়া খাতুন আজ আর বেঁচে নেই, তাই ওই তার অসুস্থতা সম্পর্কে আমরা যা যা বলেছি, মানে ওই ব্লাড প্রেশারের প্রবলেম, চোখের ছানি, হাঁটা চলার অসুবিধে, সব আমরা বানিয়ে বানিয়ে বলেছি। এত বোকা বোকা এভিডেন্স নিয়ে কোর্টরুম ড্রামা স্ক্রিপ্ট তো লেখা হয় না ম্যাডাম। মিস্টার চ্যাটার্জি, প্লিজ কন্টিনিউ উইথ দি কোর্ট প্রসিডিং। ইয়েস ইয়েস ইওর অনার, যদি পিপির ক্রস এক্সামিনেশন শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি সত্যপ্রিয় বাবুকে আরেকবার জেরা করতে চাই। I see. Mr. Sengupta, Yes, please. you have completed the cross examination? Very good. Ladu, নূরজাহানকে উইটনেস বক্স থেকে নামিয়ে নিয়ে যান আর মিস্টার পাঠককে উইটনেস বক্সে নিয়ে আসুন। সাক্ষী সত্যকে পাঠক হাজির। মিস্টার পাঠক, আপনি এর আগে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন যে গৌরব সাহার গাড়ি সিগন্যাল লাল থাকা সত্ত্বেও থামেনি। হ্যাঁ, বলেছিলাম। কোন দিক থেকে আসছিল গাড়িটা? এই প্রশ্নের উত্তর তো আমি বহুবার দিয়েছি। প্রয়োজনে আরো অসংখ্যবার এই একই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে মিস্টার পাঠক, কারণ আপনার এর উত্তরের ভিত্তিতেই ওই গৌরব সাহার শাস্তি হতে চলেছে, হয় তার মৃত্যু কিংবা তার যৌবনের অকাল মৃত্যু। অবজেকশন ইওর অনার, আসামি পক্ষে লয়ার অকারণে মেলোড্রামা করছে। আমরা যারা আইন ব্যবসার সঙ্গে কিছুদিন অন্তত যুক্ত আছে তারা প্রত্যেকেই জানি যে কোনো একজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে কারো সাজা হয় না। মহামান্য বিচারক সমস্ত রকম সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা স্থির করেন। উনি এই মামলার সাক্ষীকে, আই উইটনেসকে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছেন ইমোশনালি। Objection sustained. Mr. Chatterjee, both you are experienced lawyer. Please come to the point. I'm sorry, Your Honor. Actually, আমি সাক্ষীকে ওর মন্তব্যের গুরুত্বটা বোঝাবার চেষ্টা করছিলাম। I'm sorry. Anyway, let us come to the point. Sorry to interrupt. Mr. পাঠক, প্রশ্নের উত্তর ছাড়া একটাও বাড়তি কথা বলবেন না। প্লিজ প্লিজ স্টার্ট। হ্যাঁ, কোন দিক থেকে আসছিল গাড়িটা? পার্ক স্ট্রিটের দিক থেকে। কোন দিকে যাচ্ছিল? পার্ক স্ট্রিটের দিক থেকে এসে মা ফ্লাইওভারের দিকে যাচ্ছিল। আপনি কোনখানে ছিলেন? পার্ক স্ট্রিটের দিক থেকে এসে মা ফ্লাইওভারের নিচে রাস্তা পার হবো বলে অপেক্ষা করছিলাম। কোন রাস্তা? মানে পার্ক স্ট্রিটের দিক থেকে এসে মা ফ্লাইওভারে পৌঁছতে গেলে প্রথমে সুরাবর্দী এভিনিউ ক্রস করে তারপর মা ফ্লাইওভারের নিচে পৌঁছতে হবে। তাই আপনি ঠিক কোন রাস্তাটা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন সেটা বললে আমি আমার পরবর্তী প্রশ্নে যেতে পারি। আমি ওই ফ্লাইওভারে ওঠার রাস্তাটাই বোঝাতে চেয়েছিলাম। ভেরি গুড। তার মানে নূরজাহানের বৃদ্ধা মা আপনার উল্টো দিক থেকে রাস্তা ক্রস করছিলেন। হ্যাঁ, ঠিক তাই। আর তখনই ওই গাড়িটা এসে, আচ্ছা, আপনি তো রাবেয়া খাতুনের দিকে, মানে ইসলামিয়া হসপিটালের দিকে, মানে গড়িয়াহাট রোডের দিকে তাকিয়েছিলেন। গাড়িটা যে পার্ক স্ট্রিটের দিক থেকে এলো সেটা কি করে দেখলেন? অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। চুপ করে না থেকে আমার প্রশ্নের উত্তর দিন মিস্টার পাঠক। না তাকালেও অনেক কিছু দেখা যায়, বোঝা যায়। আপনিও পারেন। হ্যাঁ, টিচাররা পারেন যায়। আপনি ফিল করলেন গাড়ি। হ্যাঁ, আমার ডান দিক থেকে প্রচন্ড গতিতে গাড়িটা এসে মহিলাকে, সিগন্যাল লাল ছিল? হ্যাঁ আর শিওর? হ্যাঁ, ভালো করে ভেবে বলুন, কারণ কলকাতা শহরের অনেক সিগন্যালই গভীর রাতে ফ্ল্যাশিং ইয়েলো। আমার পরিষ্কার মনে আছে সিগন্যাল লাল ছিল। অবজেকশন ইওর অনার, এইখানে দেখুন আসামি পক্ষে লয়ারকে আমি দেখছি বারবার সাক্ষীকে কনফিউজ করার চেষ্টা করছে। পুলিশ রেকর্ড বলছে ওই সময় ফ্লাইওভারে পর কয়েকদিন ধরে প্রচন্ড গতিতে মোটর বাইক চালানোর জন্য অ্যাক্সিডেন্ট হয়। সেই জন্য ওখানে লেট নাইটেও নরমাল সিগন্যাল চালু ছিল। মোরোভার ফ্ল্যাশিং ইয়েলো লাইট মানে কি পথচারীকে পিষে মেরে ফেলা? মিস্টার চ্যাটার্জি, আপনি প্লিজ একটু ওয়েট করুন। আমি কোর্ট মিস্টার সাহাকে কিছু প্রশ্ন করতে চাই। গৌরব বাবু, আপনি নিজে বলুন তো 19 এপ্রিল রাতে ঠিক কি হয়েছিল? গৌরব বাবু,
আদালত আপনার কাছ থেকে জানতে চান, বলুন ঠিক কি ঘটেছিল। মানে আমি গাড়ি চালিয়ে ফ্লাইওভারে উঠছিলাম। কোন ফ্লাইওভার? মা ফ্লাইওভার। আচ্ছা, রাত তখন কটা? মিস্টার সাহা, সেদিন গাড়ি তো আপনি একাই ড্রাইভ করছিলেন নাকি? ডিফেন্স কাউন্সিল কি আপনার সঙ্গে ছিলেন গাড়িতে? তাহলে উত্তরটা আপনাকেই বলতে হবে। বলুন রাত তখন কটা? অনেক রাত, 12টা। হ্যাঁ, 12:30। আই সি। টু বি প্রিসাইজ অ্যারাউন্ড রাত 1টা। ঠিক আছে, আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে। সিগন্যাল দেখেছিলেন? না। আই সি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিগন্যাল না দেখেই গাড়ি চালাচ্ছিলেন? না, মানে সিগন্যাল রেড ছিল। আমি মানে সিগন্যাল দেখেই। হ্যাঁ, তো আপনি রাবেয়া খাতুনকে রাস্তা দেখতে পাননি? না। পুরী রাস্তার মাঝখানে ছিলেন না? না। স্ট্রেঞ্জ। এখানে সওয়াল জবাব বা পুলিশের রিপোর্টে বলা হয়েছে রাবেয়া খাতুন গড়িয়াহাট রোডের দিক থেকে আসছিলেন। তার মানে তো ড্রাইভার রাইট, আপনার ডান দিক। তা সত্ত্বেও আপনি দেখতে পেলেন না? আপনার তো দেখতে পাওয়া উচিত ওনাকে। ওকে, we should continue our proceedings. Please continue further. বলুন মিস্টার পাঠক, আপনি বলছেন যে সিগন্যাল লাল ছিল, রাবেয়া দেবী রাস্তা পার হয়ে গড়িয়াহাটের দিক থেকে পার্ক সার্কাস ময়দানের দিকে আসছিলেন। আপনি পার্ক সার্কাস ময়দানের দিক থেকে গড়িয়াহাটের দিকে যাওয়ার জন্য রাস্তার এপারে দাঁড়িয়েছিলেন। আপনার বাঁ পাশে পিছন দিক থেকে গাড়িটা এসে পড়ে। না, আমার ডান দিক থেকে, অর্থাৎ পার্ক স্ট্রিট থেকে আর্সালানের সামনে দিয়ে গাড়িটা প্রচন্ড গতিতে এসে এই মহিলাকে ধাক্কা মারলো। আর সেই ধাক্কার অভিঘাতে ওই মহিলার শরীরটা ছিটকে উঠে বনেটের উপর আছড়ে পড়লো। গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল আর ওই বনেট থেকে বডিটা গড়িয়ে পড়লো। পারফেক্টলি ওকে। মানে মানে ঠিক এই কথাগুলোই আপনি আদালতকে এর আগে জানিয়েছেন, দাড়ি কমা সব। কিন্তু মিস্টার পাঠক, একই কথা একইভাবে বারবার বললেই সেটা সত্যি বলে প্রমাণিত হয় না। না না না, আবার মিথ্যে বলেও প্রমাণিত হয় না। এটা না বললেই আবার ম্যাডাম অবজেকশন দিত। নাও লেট আস কাম টু দ্য পয়েন্ট। আপনি দেখলেন যে গাড়িটা চলে গেল, তারপর কি হলো? গাড়িটা স্টার্ট করে খুব জোরে পেছিয়ে এসে দাঁড়ালো। হ্যাং অন, তার মানে আপনি বলছেন অ্যাক্সিডেন্টের পর গাড়িটা থেমে গিয়েছিল? হ্যাঁ, হতে পারে। গাড়ি টাড়ির সম্পর্কে আমার তেমন ধারণা নেই। হ্যাঁ, আপনি তো বললেন যে গাড়িটা স্টার্ট করে জোরে পেছিয়ে এসে দাঁড়ালো। তাহলে অ্যাক্সিডেন্টের পর যে গাড়িটা থেমে গিয়েছিল সেটা বলবার জন্য তো ওই অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়া দরকার হয় না মিস্টার পাঠক। বলুন তারপর কি? গাড়ি থেকে ছেলেটি নামলো, ইঞ্জিনটা চালু ছিল। কয়েক পা এগিয়ে এসে দেখলো ওই গলা পাকানো শরীর থেকে চুইয়ে আসা রক্তে পুরো রাস্তাটা ভেসে যাচ্ছে। তারপরে সে ছুটে গিয়ে গাড়িতে উঠলো আর গাড়িটা বিদ্যুৎ গতিতে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে গেল। পুরো ঘটনাটা আপনি চুপ করে দেখলেন? হ্যাঁ, পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটলো। I was literally baffled. Very unusual, কেন? very rare, uncommon, infrequent, scarce, unfamiliar. কিছু বোঝা গেল? না না। আপনি বলেছেন যে আপনি ওই সেঞ্চুরি নাইট ক্লাবে কাজ করেন, ক্যাশ কাউন্টারের ক্যাশ বাবু। তো এহেন ক্যাশ বাবুর মুখে ওই লিটারালি ব্যাফলড কথাটা শুনে না আমি কিরকম কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আশা করি বাংলাটা আমি ঠিকই বলেছি। না, আজকাল ওই মোবাইল, ইন্টারনেট, অনলাইন শপিং এর যুগে ইংরেজি একটু একটু সবাই বলে থাকে। তাই আপনি যদি পাজলড বা পারপ্লেক্সড বলতেন তাহলে আমি অতটা অবাক হতাম না, কিন্তু লিটারালি ব্যাফলড। আর তাই আমাকে ওই আনইউজুয়ালের যে কথা সিনোনিমস মনে পড়ে বলে দিতে হলো। প্রমাণ করে দিলাম আমিও কম যাই না। আফটার অল বাঙালি তো। অবজেকশন ইওর অনার। অপ্রাসঙ্গিক কথা বলে ডিফেন্স কাউন্সিল পুরো কোর্ট প্রসিডিংসটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে। I strongly object, Your Honor. আমার প্রশ্ন হলো, আমার সন্দেহ যে অমূলক নয় তার প্রমাণ আমি নিশ্চয়ই দেব, কিন্তু এইভাবে আমাকে বারবার বাধা দিয়ে আমাকে প্রশ্ন করতে না দিয়ে লার্নেড সিনিয়রের কি লাভ হচ্ছে আমি বুঝতে পারছি। অবজেকশন ওভাররুলড।
Please continue with your cross-examination. Thank you, Your Honor. Well, let us come to the point. আপনি দেখলেন যে গাড়িটা চলে গেল, কারণ আপনি তখন লিটারেলি ব্যর্থ। কিন্তু তারপর যখন আপনার সেন্স নর্মাল হবে তখন কি করবেন? চুপ করে মাথা নামিয়ে নিলে আর্ট ফিল্মের সংলাপ বলা হয়ে যায় মিস্টার পাঠক। আদালত আর্ট ফিল্ম নয়, গ্রুপ থিয়েটারও নয়। বৃহস্পতি 6:30, শনি রবি ছুটির দিন 3টে ও 6:30 ওই সেকালের শ্যামবাজারি থিয়েটারও নয়। আদালত হচ্ছে খোলা ধান ক্ষেতের মেঠো যাত্রা। চড়া গলায় ক্ষেতের ওপারে সংলাপ পৌঁছে দেওয়ার মতো করে জোর গলায় জানাতে হয় আপনি কি বলতে চান। দেখেননি ওই অন্যায়ের দাঁড়িপাল্লা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা আইনের দেবীর চোখ কালো কাপড়ে বাঁধা। আইন মুখ দেখে বিচার করে না, আইন শুধু শোনে, মন দিয়ে সাক্ষীদের বক্তব্য শোনে, বাদী বিবাদী উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি শোনে, তারপর সিদ্ধান্ত। বল, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেই রাতে আপনি কি করবেন? একজন অসহায় মহিলাকে ওই অবস্থায় রাস্তার মাঝখানে ফেলে রেখে আপনি পালিয়ে গেলেন। ছি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? অ্যাক্সিডেন্ট তো আপনি করেননি। না, তা নয়, ওই থানা পুলিশ কেস কাছারি এসবের অসাধারণ। আপনি এই মামলায় পুলিশ আর সরকারের একমাত্র সহায়, সেই ঘটনার একমাত্র কোট আনকোট আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। আর সেই আপনারই আইনে পুলিশে কোনো ভরসা নেই। ভেরি আনফরচুনেট। মাননীয় জজ সাহেবের অনুমতি নিয়ে আমি মার্জনা চাইছি। আমার আইনজ্ঞ বন্ধুকে না আমি 2-4টে কথা বলতে চাই। আইন এবং পুলিশের ভূমিকা সম্পর্কে আপনি সাধারণের ভরসা নিয়ে অনেক কথা বললেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও এই কথা সত্যি যে মানুষ আইনি জটিলতাকে ভয় পায়, পুলিশের ভূমিকাতে তাদের ভরসা নেই। তাই আইন কানুনকে গ্রহণযোগ্য এবং সহজ করার কাজ চলছে। ম্যাডাম, স্বয়ং রবি ঠাকুর বলে গেছেন, সহজ কথা যায় না বলা সহজে। তাই আপনি ঠিক কি ধরনের আইনি পরিবর্তনের কথা রেফার করছেন যদি একটু সহজ করে বলেন। আমরা বোধহয় এই মামলা থেকে একটু দূরে চলে যাচ্ছি, কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আপনার অনুমতি নিয়ে আমার আইনজ্ঞ বন্ধুকে 2-4 কথা বলতে চাই। Please, permitted. থ্যাংক ইউ, ইওর অনার। অল্প বিস্তর চালাকি না আমরা সকলেই করি, কিন্তু যে চালাকিটা সহজেই ধরা পড়ে যায় তেমন চালাকি না করাই ভালো। তাই আমি কি বলতে চাইছি সেটা আপনার অজানা নয়, অজানা থাকতে পারে না, কিন্তু সাধারণ মানুষ প্রচারের অভাবে সে বিষয়ে কিছুই জানেন না। অর্ধমৃত মানুষকে হাসপাতালে নিয়ে গেলে আইন কানুন শিখিয়ে তুলে প্রথমে তাদের চিকিৎসা হবে। যারা নিয়ে গেল তাদের কোনো রকম জবাবদিহি করতে হবে না। এটা কিন্তু এখন আর শুধুমাত্র স্টেট অ্যাডভাইজারি নয়, এটা এখন আইন। ডিটেইলস রিপোর্ট পাওয়া যাবে সেভ লাইফ ফাউন্ডেশনের মার্চ 2016 অনারেবল সুপ্রিম কোর্টের রুলিং। ইওর অনার, পাবলিক প্রসিকিউটর যখন বলছেন এটা আইন, তার মানে এটা আইন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মিস্টার সত্যপ্রিয় পাঠক আইন ভেঙেছেন। Order, order, order. Silence, please. কথাগুলো শুনে মনে হচ্ছে নার্সারির বাচ্চারা ঝগড়া করছে, কিন্তু বাচ্চাদের যেটা মানায় বড়দের সেটা মানায় না। আজ এই কোর্টরুমে যারা হিয়ারিং শুনতে এসেছেন তাদের অধিকাংশ লোকই জানেন না যে এটা এখন আইন। একটু আগে উইটনেসকে বিব্রত করা হচ্ছিল এই বলে যে তিনি তার মানবিক কর্তব্য পালন করেন, আর এখন কি বলা হচ্ছে যে তিনি আইন ভেঙেছেন। যে কোনো প্রকারের তার কনফিডেন্সকে ধাক্কা দেওয়ার এই যে জঘন্য প্রচেষ্টা, is this judiciary, Your Honor? Mr. Sengupta, please come down. Please come down. Come down, please.
আই এম সরি ইওর অনার, আসলে আমাদের দেশটা তো শুধুমাত্র ভিভিআইপিদের জন্য, তাই এখানে না সাধারণ মানুষের কোনো রকম রেফারেন্স নেই, নেই। সাধারণ মানুষের ফেভারে আইন তৈরি হলে পরে আর কিছু হওয়ার আগে একটা ভয় আছে। না না, ভয়টা আপনাদের মতো স্টারেদের নয়, আমাদের মতো সাধারণ যারা, তারা যদি কিছু বলতে যায় সাধারণ মানুষ আমাদেরকে আইন শুনিয়ে দেবে, আর তখন না আমরা বোধহয় বেকার হয়ে নাকে তেতে মারাই যাবো। এবারেও শীর্ষ আনস্টপেবল। এটা কি শীর্ষর সাকসেস না আমাদের জুডিশিয়ারির? আমি আইন, কানুন, এভিডেন্স এসব কিছু জানি না, কিন্তু একটা লোক বারবার কোর্টে ভেলকি দেখিয়ে খুনি, রেপিস্ট, ইনজুরিয়াস ক্রিমিনালসদের এভাবে খালাস করে দেবে, বেছে বেছে অন্যায়ের সঙ্গ দেবে। নো ইনভেস্টিগেটিং অফিসার, না হলে আই উইটনেস কাউকে একটা টার্গেট করে প্রতিবার এভাবে সিচুয়েশন নিজের ফেভারে নিয়ে আসবে। লোকে বলবে শীর্ষ ইজ এ সাকসেসফুল ক্রিমিনাল লয়ার, হি ইজ প্রফেশনালি প্রোটেক্টিং ক্রিমিনালস। এটা প্রফেশনালিজম? একটা লোক গোপনে মিডিয়ার ফেভার নেবে, হিউম্যান রাইটস বা মাইনরিটি কাজ খেলিয়ে কেস জিতবে, একটার পর একটা অন্যায় করে যাবে, সোশ্যাল জাস্টিসকে বুড়ো আঙুল দেখিয়ে, আর কেউ তাকে কিছু বলবে না। লোকে রেপ করবে, খুন করবে, আর শীর্ষকে অ্যাপয়েন্ট করবে, আর শীর্ষ তার কারিশমা, তার ম্যাজিক দিয়ে সমস্ত পাপের সমস্ত পাপ ধুইয়ে দেবে, আরো আরো টাকা রোজগার করবে, আরো আরো ক্ষমতা। শীর্ষের এই অসম্ভব ঔদ্ধত্যের মূলে হলো ন্যায়কে মুখ থুবড়ে ফেলে অন্যায়ের জয় জয়কার। আর সেই কারণে ওর ব্যক্তিগত জীবনে করা কোনো অন্যায়ের জন্য পৃথিবীর কারো কাছে, এমনকি নিজের কাছে কোনদিন কোনো জবাবদিহি করবে না। শিশুকে নিজেকে ঈশ্বরের যে ক্ষমতাবান মনে করছে, কিন্তু ওকে থামানো দরকার। কিন্তু কিভাবে? কিছু বলবেন না মিসেস চ্যাটার্জি? মিসেস চ্যাটার্জি? স্ট্রেঞ্জ, আগে তো ম্যাডাম বলতে। এটা কি শীর্ষের ইনস্ট্রাকশন? দেখুন, কোর্ট ইজ ইন সেশন, আর আমি এই কিল্লেটা নিতে গিয়েছিলাম, এটা ওর খুলি লাগবে। এটাকে কিনলে নয়, কিন্ডল বল। শীর্ষ শিখিয়ে দেয়নি বুঝি? থ্যাংক ইউ। কিন্তু এই কোর্ট চত্বরে দাঁড়িয়ে আপনার সাথে কোনো রকম আড্ডু করবার মতন ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। এখানে মিডিয়া রয়েছে, লয়ার্সরা রয়েছেন, এখানে আপনাকে কেউ না চিনলেও আমাকে কিন্তু সকলেই চেনে। আমি তো আর আপনার মতন সেজে গুজে বেড়াতে আসিনি, এটা আমার কাজের জায়গা। এখানে আমার একটা ডিগনিটি রয়েছে। ডিগনিটি? সুলতানা খানের ডিগনিটি? তোমার চলন বলন বেহায়াপনা অবশ্য তোমার ডিগনিটিকে ডিসপ্লে করে। আপনি কিন্তু অকারণে আমাকে অপমান করার চেষ্টা করছেন মিসেস চ্যাটার্জি। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়েছিলেন। হ্যাঁ, তাই তুমি আসলে যেভাবে গাড়ির চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে আসছিলে, আমি হাঁ করে তোমার ডিগনিটি দেখছিলাম। আসলে কোন সভ্য ভেহিকেল ওনারকে তো কখনো এইভাবে আঙুলে চাবি ঘোরাতে দেখিনি। তোমার মতো ইমপিউডেন্ট প্যারাসাইটের মুখে ডিগনিটি শব্দটা খুব বেমানান। আমার সংসার, আমার দাম্পত্য জীবনকে ছাড়খাড় করে দিয়েছো। তোমার যে বয়সে বড় আমাদের একটা মেয়ে আছে, সেসব জেনেও তুমি বাই দেবে। প্যারাসাইট কথাটার অর্থ তুমি নিশ্চয়ই জানবে, কিন্তু ইমপিউডেন্ট কথাটার অর্থ হলো নির্লজ্জ বেহায়া। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিসেস চ্যাটার্জি। সুলতানা গলা তোমার মতো চিপ ক্লাসলেস ভালগার গলা তোলাটা না বানায়। শুধুমাত্র টাকা, লাক্সারি লোভে শিশুর সঙ্গে প্রেমের অভিনয় চালিয়ে যাচ্ছ। না, আমি নই, আপনি। অভিনয়টা আপনি করছেন মিসেস চ্যাটার্জি।
শিষ্য স্ত্রীর ভূমিকা। আপনাদের মধ্যে তো কোনো রিলেশনই নেই, পুরোটাই হলো এক ছাদের তলায় থাকার নাটক। যতই আপনি চিৎকার করুন, যদি একটু রিয়াকশন দেখান, আর যতই আপনি আমাকে অপমান করার চেষ্টা করুন, মনে মনে আপনিও খুব ভালো করে জানেন যে আপনি হেরে গেছেন। চ্যাটার্জি, সুলতানা, তুমি কি আমাকে তোমার কম্পিটিটর ভাবছো? দেখো, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও না ওই শিষ্যের মতন অনেক দুশ্চরিত্র লম্পটি প্রফেশনাল প্রস্টিটিউটদের কাছে যায়। ঘরে থাকা স্ত্রীরা না ওইসব চম্পা চামেলির নাম জানতে পারে। আমি কিন্তু আমার স্বামীর বর্তমান কনকিউবাইনের নামটা জানি। কনকিউবাইন কথাটা হিন্দিতে বলে রাখেল, বাংলায় যাকে বলে রক্ষিতা। তুমি হয়তো খুব অবাক হচ্ছো। আমার ডিগনিটি, আমার পড়াশোনা, আমার পারিবারিক আভিজাত্য, এই কোনো কিছুর সাথে আমার বলা কথাগুলো ঠিক ম্যাচ করে না, আমি সেটা জানি। আমি কোনোদিনও কারোর সাথে এ ভাষায় কথা বলি। তীব্র জ্বালা, একটা প্রচন্ড অপমান, এই সমস্ত কিছুকে ছাড়িয়ে গেছে একটা অসম্ভব যন্ত্রণা। আর সেই যন্ত্রণা সমস্ত সংযম ভেঙে দিয়েছে। আমি তোমাকে সামনাসামনি পাচ্ছিলাম না, সব পালিয়ে বেড়াচ্ছি। তোমার উপর আমার রাগটা না, শিষ্য তোমার সাথে কোন রকম ইনলিসিট রিলেশনে রয়েছে তার জন্য নয়। সেটা তুমি না হয়ে কলকাতার যে কোনো পেজে স্পট হতে পারত। আমার রাগটা তোমার ঔদ্ধত্যের জন্য। তুমি যে তোমার বেশ্যাবৃত্তিকে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ভাবছো, আমার রাগটা সেইখানে। দাঁড়াও, পালাচ্ছ কোথায়? পুরোটা শুনে যাও। তোমাদের আমি সবকটা যুদ্ধে জিততে দেব কিছুতেই। এক্সকিউজ মি, আই এম গেটিং লেট, আই এম লিভিং নাও। যুদ্ধে জিততে দেব না। আমি আমার জীবন বাজি রাখলাম। আচ্ছা মা, প্রতিদিন তুমি ফোন করে আমাকে জিজ্ঞাসা করো আমি খেয়েছি কিনা। কেন বলো তো? তুমি না বললে আমি কি খাবো না? আরে মানুষ তো, খিদে তো পাবেই, যা হাতের কাছে পাবো খেয়ে নেবো। মা, রাস্তার খাবার বলেই ছাই পাস? তোমাকে তো কতবার বলেছি মা, রোজ সকালে লাঞ্চ বক্স নিয়ে অফিস যাবার মতো চাকরি আমি করি না। সারা দিন চরকির মতো ঘুরতে হয়। রোদ, জল, ঝড়, কাকভোর থেকে মাঝরাত খবর ধাবা করে দিন কাটে। বসে আয়েশ করে খাবো কখন? ভিভিআইপিদের চারিপাশে মাইক নিয়ে সারাক্ষণ ধাক্কাধাক্কি করতে হয়। ফোনের ন্যায্য প্রশ্ন করেও অপমানিত হতে হয়। রাগ, অভিমান, শরীর খারাপ, মন খারাপ, এগুলো হওয়ার আমাদের সময়ই নেই মা। আমার রাইভাল চ্যানেলের আগে আমাকে পৌঁছাতেই হবে। তোমার মনে আছে বাবা মারা যাওয়ার সময় আমি ক্লাস 10 আর ভাই ক্লাস 6, তুমি বাড়িতে বাড়িতে নার্সিং এর কাজ করতে। আমাদের বড় করবার সময় তোমার যুদ্ধটা তুমি ভুলে গেছো মা। এখন তোমার ছুটি, আর আমার লড়াইটা আমাকে লড়তে দাও। আচ্ছা শোনো, খাবার কথাটা জিজ্ঞাসা করছি না, কিন্তু ওই প্রেশারের ওষুধটা? গুড গার্ল। আচ্ছা টাটা। তোর কথা শুনছিলাম। মাকে একটু শাসন করছিলাম, বুঝলি? বাই দ্য ওয়ে, তোর বাবা এখন কেমন আছেন? বাবার এমন একটা অসুখ যা কেমন আছে হয় না, আছে এটাই। সরি রে। সরি কিসে? এখনই তো মাসিমাকে বললি এটাই আমাদের বেঁচে থাকার লড়াই। তোকে যারা টিভি স্ক্রিনে দেখে, যারা ভিড় করে তোর নিউজ কভারেজ দেখে, তারা কি তোর আর আমার বাইরে থেকে বেঁচে থাকার লড়াইটা কি জানতে পারে? জেনে লাভ? আমাদেরকে 5 স্টার নিয়ে গিয়ে খাওয়াবে বল?
আমাদের সহ্য হবে না বস, আমাদের জন্য 0.5 স্টারই খাসা। পেটাই পরোটা উইথ ডিম কষা। জিও বাংলা। পরিবেশ, পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা। আসলে আইনের প্রণয়ন বা পরিমার্জন মূলত এই তিনটে বস্তু নিরিখেই হয়। দূষণ যখন ভয়ঙ্কর হলো তখন আইন তৈরি হলো। আমি পিপি শ্রীমতী সেনগুপ্তকে জানাতে চাই যে তিনি ঠিক কথাই বলেছেন। তিনি যেভাবে বলেছেন মাননীয় সুপ্রিম কোর্ট ঠিক সেইভাবেই আইনের প্রণয়নের নির্দেশ দিয়েছেন 13ই মে 2015 সরকারি গেজেটে, এবং 22শে জানুয়ারি 2016 এসওপিতে বলা হয়েছে যে কোনো দুর্ঘটনায় কাউকে যে বা যারা হাসপাতালে নিয়ে যাবেন তাদের পরিচয় জানানোর কোনো প্রয়োজন নেই। তবে আইন বলবৎ হলেও এর যথেষ্ট প্রচার নেই। বাট আমরা সকলেই চাই all vices to be paid in full. Mr. Chatterjee, please proceed. থ্যাংক ইউ মিস্টার পাঠক, আমি আপনাকে দোষারোপ করছি না, কিন্তু সেই রাত্রে আপনি অকারণ ভয় না পেলে হয়তো রাবেয়া খাতুন বেঁচে যেতেন। সরি টু ইন্টারাপ্ট ইউ মাই ফ্রেন্ড। পোস্টমর্টেম রিপোর্ট বলছে রাবেয়া খাতুনের মৃত্যু হয় একই সঙ্গে স্কাল ফ্র্যাকচার এবং বাঁদিকের পাঁজরের হাড় ভেঙে হাড় ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে রাত 12:45 থেকে 1:01টার মধ্যে। আর দুর্ভাগ্যবশত সেদিন মা সেতুতে ওঠার ওপরে যে ক্যামেরাটা ছিল সেটা কাজ করছিল না, কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ, গল্লি বাজার, আর্সেনাল ক্রসিং এই সমস্ত জায়গার সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা যাচ্ছে যে গৌরব সাহার গাড়ি ওই ভীষণ গতিতে ওই জায়গাগুলো ক্রস করেছে, একটা 2, একটা 5 এবং একটা 8 মিনিটে, হয়তো কয়েক সেকেন্ড পরেই ধাক্কা লাগে। আর ইনজুরির যে বিবরণ হাতে, শুধুমাত্র সিনেমার নায়ক নায়িকা ছাড়া আর কারোর পক্ষে মিনিট খানেকও বেঁচে থাকা সম্ভব ছিল না। তাই সত্যপ্রিয় পাঠকের কিছুই করার ছিল না। বেশ, তাই আপনি পালাবেন। হ্যাঁ, পরদিন ক্লাবে গিয়েছিল? না, তারপর দিন যাইনি, যেতে পারিনি। পরপর 3 দিন ক্লাবে যেতে পারিনি। ভয়, আতঙ্কে জ্বর এসে গিয়েছিল, খেতে গেলে বমি আসতো। আচ্ছা মিস্টার পাঠক, আপনি এতদিন পুলিশকে কিছু জানালেন না কেন? কেন সবকিছু গোপন করলেন? কি জানাবো? কে ধাক্কা দিল, কাকে ধাক্কা দিল, কিছুই তো জানি না। থানায় গিয়ে কি বলবো পুলিশকে? গোপন কি করলাম? একটি অচেনা ছেলের গাড়ি একটি অচেনা মহিলাকে ধাক্কা দিয়েছে, এভাবে কি এফআইআর করা যায়? বেশ, তাহলে এতদিন পরে যে পুলিশকে সবকিছু জানাতে গেলেন তার কি বিশেষ কোনো কারণ ছিল? হ্যাঁ, কাগজে পড়লাম, জানতে পারলাম যে ওই দিন রাত্রে কে কাকে ধাক্কা দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। আর এও জানতে পারলাম যে প্রত্যক্ষদর্শী বা আই উইটনেসের অভাবে ধৃত জামিন পেয়ে গেছে। তাই ভাবলাম যে যদি পুলিশকে সাহায্য করা যায়, কিন্তু এসব কথা তো আমি আগেও বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, মিস্টার পাঠক। আপনি আদালতে এবং পুলিশের কাছে যা বলেছেন তার ডিটেইল রেকর্ডিং হয়েছে। কাগজে রিপোর্টিং করেই আপনার মোরালিটি, নৈতিকতা একবারে উঠলে উঠলো, আর আপনি সোজা চলে গেলেন পুলিশের কাছে এই 25 বছরের ছেলেটির জামিন বাতিল করতে, এবং গিয়ে জানালেন আপনি সেই লোক যিনি সেই রাত্রে ওই দুর্ঘটনার একমাত্র আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। You are partially correct. I would like to add that ওই সময় আমি পুলিশ কমিশনারের একটা ইন্টারভিউ টেলিভিশনে দেখি, আই গেস ওটা আইটিভি হবে। তিনি বলছিলেন যে সরকার সচেতনভাবে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করতে চান, এর জন্য জনগণকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে। Then referring to this brutal death, তিনি বললেন যে যদি কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে চান তাহলে লালবাজারে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে পারেন। গ্রেট সার্ভিস টু দ্য সোসাইটি। আমরা মুগ্ধ হয়ে এতক্ষণ আপনার কথা শুনছিলাম মিস্টার পাঠক। আপনি থাকেন কোথায়? মানে সেই রাত্রে রাস্তা পার হয়ে আপনি কোথায় যাচ্ছিলেন? কংগ্রেস এক্সিবিশন রোডের ভেতরের দিকে একটা 1 কামরার ফ্ল্যাটে আমি থাকি। একা? হ্যাঁ, 15 বছর আগে আমার স্ত্রী পথ দুর্ঘটনায় মারা যান। ও ভেরি স্যাড, ভেরি স্যাড। তা কিভাবে ঘটেছিল দুর্ঘটনাটা?
আমি নিশ্চিত যে এই ব্যক্তিগত দুর্ঘটনার সঙ্গে এই মামলার কোন রকম সম্পর্ক নেই। না না না, তা অবশ্য নেই, তা অবশ্য নেই। তো আপনি বলছেন আপনি একা থাকেন, আপনার ছেলে মেয়ে? নেই, আমরা নিঃসন্তান। সিগন্যাল কতটা দূরে ছিল? খুব বেশি দূরে নয়। এটা কি কোনো উত্তর হলো? স্পেসিফিক্যালি বলুন, আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে সিগন্যাল ঠিক কতটা দূরে ছিল? ঠিক ঠিক বলাটা কি সম্ভব? আন্দাজ করুন না, আন্দাজ করুন। আমি আপনাকে আমি জানি আপনার আন্দাজ করা ভুল হবে না। এভাবে কিভাবে আন্দাজ করবো? আচ্ছা আচ্ছা, আমি একটু হেল্প করি আপনাকে। এই ধরুন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আর ওই যে খিলান দেওয়া দরজাটা আদালতের, ওই যে মানে প্রথম দরজাটা, এই এতটা দূরত্ব হবে। হ্যাঁ, হতে পারে। আমি ঠিক শিওর নই। আপনি কতটা দূরে দাঁড়িয়ে ছিলেন সেই ব্যাপারে আপনি শিওর নন, আর এই ছেলেটাকে ভিক্টিমাইজ করতে আপনি ডাবলি শিওর। শেষ লোকটাকে কবজা করে ফেলেছে। সত্যপ্রিয় পাঠক আর পারবে না, কেউ আর বিশ্বাস করবে না ও যা দেখেছে সেটাই সত্যি। শিকারী মাকড়সার মতো লোকটা সব আত্মবিশ্বাস শুষে নেবে শীর্ষ চ্যাটার্জি। আমি চিনি ওকে। You are right. You are right, নমিতা। আরে ক্লাবের সবাই তাই বলছিল, সেটাই শীর্ষ চ্যাটার্জির শীর্ষে থাকার ক্ষমতা। আর সেই জন্য এই ক্লায়েন্ট আমাকে যে কোনো মূল্যে পেতে চায়। এই যেমন ওই কি যেন নাম, ওই গৌরব সাহার বাবা জগৎ সাহা। কিন্তু ছেলেটা যে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে বৃদ্ধ ভদ্র মহিলাকে পিষে মেরে ফেলেছে, কিছু তো খুন। You are right again. একটা গান আছে না, ওই আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। That's true, very true. এই শীর্ষ চ্যাটার্জি আদালতে যেটা বলবে সেটাই সত্যি, বাকি সব নেই। আর ক্ষমতা থাকে তো তোমার ওই বড় টিপ পরা, চোখে চশমা, ওই বর্দিমণি মার্কা সাবিত্রী সেনগুপ্ত আদালতে প্রমাণ করুন যে আমি মিথ্যে। শোনো, টাকা আসছে তাই তুমি বিএমডব্লিউ চড়ো, তোমার মেয়ের স্কুলিংটাও ইউকেতে হচ্ছে। মেয়েকে বিদেশে করতে পাঠিয়েছ দুটো কারণ, এক বৈভবের বহিঃপ্রকাশ, আর দুই বড় হয়ে ওঠা মেয়ের কাছে নিজের নোংরামিকে আড়াল করা। কিন্তু জানো তো, all vices to be paid in full, টাকার নেশা সেটা কোথায় তুমি ভুলে গেছো। নীতি কথা, হ্যাঁ নীতি কথা। তোমার এই নীতি বাক্য গুলো না যেন ওই হাইকোর্টের সামনে ফুটপাতে ল্যামিনেট করে বিক্রি হয়, লোকে কিনে নিয়ে যায়, তোরা ওই সেলুনে টেলুনে লাগিয়ে রাখে। শুনে রাখো, আমি টাকার পেছনে ছুটি না, টাকাই ছোটে আমার পেছনে। I just passionately love my profession. টাকাটা এমনি আসে, ওই এমনি হরলিক্স খাওয়ার মতো। Finally, টাকার নেশায় নয়, আমি জেতার নেশায় মামলা দিই। এটাও ছিল সাবিত্রী সেনগুপ্ত কেন, ঈশ্বর এলেও মামলা হারবে। অতি দর্পে হতা লঙ্কা। এত দম্ভ কি ভালো মিস্টার চ্যাটার্জি? এই তো দেখো, ক্লাব থেকে নেশা করে ফেরার সময় তোমারও পা চলে, আর যখন ড্রাইভার কি ছুটি দিয়ে তুমি নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফেরো, তখন যদি কোনো ট্রাক ড্রাইভার তোমার
মৃত্যুটা মনে হচ্ছে। হ্যাঁ? কি হলো? উত্তর দাও, বলো। জবাব দিন, জবাব দিন মিস্টার পাঠক। নাকি ক্রমাগত মিথ্যে বলতে বলতে সত্যের খেই হারিয়ে ফেলেছেন মিস্টার সত্য প্রিয় পাঠক? মিথ্যে আমি বলিনি, মিথ্যে আমি বলি না। আপনি আপনি আমার বলছেন। কথা বুঝতে ভুল করেছেন। আপনি বলেছেন যে ওই উইটনেস বক্স থেকে ওই খিলান দেওয়া দরজার দূরত্বে ছিল সিগন্যাল, যেটা লাল ছিল, আর রাস্তা পার হবার সিগন্যাল ছিল সবুজ, ঠিক? হ্যাঁ, রাবেয়া খাতুন আপনার ঠিক উল্টো দিক থেকে আসছিলেন। এমন সময় গৌরব সাহার গাড়ি বুলেটের মতো এসে ধাক্কা মারল। হ্যাঁ। মহিলাকে আসতে দেখে তাকে সাবধান করলেন না কেন? আসলে পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল, আমি আসলে ভালো করে খেয়াল করিনি। একটা মানুষ আপনার চোখের সামনে, আর আপনি তাকে খেয়াল করলেন না? আসলে ওখানে নিয়নের আলোতে মুখটা ভালো করে দেখা যায় না। না না না, ওখানে নিয়ন নয়, ওখানে হাই মাস্ট আলো জ্বলে। এনিওয়ে, আপনি ওর মুখটা ভালো করে দেখতে পাননি, কিন্তু আপনি কি রাবেয়া খাতুনের চলাফেরায় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন? মানে উনি কি স্বাভাবিকভাবেই তাকাচ্ছিলেন, নাকি ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছিলেন? সত্যি আমি এত সব খেয়াল করিনি। হয়তো আমি একটু অন্যমনস্ক ছিলাম, হয়তো একটু ক্লান্ত। আপনি কি ডিপ্রেশনে ভোগেন বা ভুগেছেন কখনো? না না তো। সেঞ্চুরি ক্লাবে কতদিন কাজ করছেন? 5.5 বছর। ওখানে কাজ করতে ভালো লাগে? কাজের ভালো মন্দ বিচার করে তো কাজ করা যায় না, জীবনের জন্য জীবিকার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ওই সামান্য পারিশ্রমিকে আপনার চলে কি করে? একা মানুষ, আমার বেশি টাকা লাগে না। আপনার আত্মসম্মানে লাগে না? সেঞ্চুরি ক্লাবে যারা কাজ করেন তারা কি মানুষ নন? তাদের কি কোনো আত্মসম্মান জ্ঞান নেই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু তারা কেউই আপনার মাপের মানুষ নন মিস্টার পাঠক। তার মানে? তারা কেউই আপনার মতো রাঁচির ফ্রিম্যান ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যাথমেটিক্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শেখাতেন না। তারা কেউই এমটেক করা প্রফেসর নন। তাদের কারো বিদেশি জার্নালে ছাপা হওয়া পেপারস নেই মিস্টার এস.পি. পাঠক। হ্যাঁ, এই নামেই রাঁচিতে সকলে চিনত আপনাকে, শ্রদ্ধা করত। ছাত্রদেরই নিজের সন্তানের মতো দেখতেন, তাদের টিউশন দিতেন এবং সেজন্য কোনো পয়সা নিতেন। আচ্ছা মিস্টার পাঠক, এই যে ফ্রিম্যান ইঞ্জিনিয়ারিং কলেজে 14 বছর ম্যাথমেটিক্স আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়ানোর পর আপনি দুম করে চাকরিটা ছেড়ে দিলেন, আর ওই মিস্টার এস.পি. পাঠকের ক্লিন শেভ চেহারাটা লুকিয়ে ফেললেন সত্য প্রিয় পাঠকের মুখের দাড়ি কোকের আড়ায়। শিক্ষকতার কাজ ছেড়ে ওই সেঞ্চুরি ক্লাবে চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার আর মদের পেগের হিসেব রাখার কাজ শুরু করলেন। এর পিছনে কি বিশেষ কোনো রহস্য আছে, নাকি এই চশমাটাই এর কারণ? কি চশমাটা এভাবে? पिक्चर अभी बाकी है मैडम, हैव पेशेंस प्लीज। सॉरी सर, এই নিন আপনার চশমা। পারবেন না মিসেস সাবিত্রী সেনগুপ্ত? আপনি বলেই অনেক আশা নিয়ে সত্যের জয়, মিথ্যার পরাজয় দেখতে ছুটে এসেছিলাম, কিন্তু আপনিও পারবেন না। শেষ চাচাজি আইনের চোরা পথে আদালতকে মিথ্যার জয় গান গাওয়াবে। বারবার প্রতিবার শয়তানকে সাধু আর সাধুকে শয়তান বানাবে এই লোকটা, স্বেচ্ছাচার করবে। সুলতানা ম্যাডাম, সুলতানা ম্যাডাম, আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারছেন না তো? পেরেছি মিস্টার সাহা, তবে আপনি বোধহয় আপনার ছেলের কেসের মেরিটটা এখনো ঠিক বুঝে উঠতে পারেননি। এটা একটা খুনের মামলা। আরে বাপু, অত রাত্রির বেলা বন্ধু বান্ধব নিয়ে কেলা লেগেছিল, সেখান থেকে ফিরছিল, মার্সিডিজ গাড়ি,
একটু পুরনো, এই তখন দোকানের দাম ছিল 55, আর ওই গান বাজনা এটা সেটা জুড়ে রাস্তায় নামতে নামতে 65 টাকা। আরে শুধু রাস্তার হাওয়াই জাহাজ মশাই, একটা কানা বুড়ি মাঝ রাস্তায় গাড়ির সামনে ঝপাং করে এসে বললে সে গাড়ি রোকা যায়? আপনি বলুন। সে দায় আপনার ছেলের, আর আমাদের দায়িত্ব ওকে দায় মুক্ত করার। সেই জন্যই তো এত চেষ্টা। দেখো কাণ্ড, কি আছে এতে? বোমা। ওমা, দেখে তো বোঝা যাচ্ছে না তো। দেখে কি সবকিছু বোঝা যায় মিস্টার সাহা? পিপি সাবিত্রী সেনগুপ্তকে দেখে কি মনে হয় আপনার? ছাপো সাপ গেরস্তপানা, সেখানে আমাদের চ্যাটার্জি সাহেব তো ফাটিয়ে 4-6 হাঁকাচ্ছে মশাই। শীর্ষ চ্যাটার্জি ওয়ান অফ দ্য বেস্ট লয়ার্স, কিন্তু সাবিত্রী সেনগুপ্ত কিন্তু যে কোনো সময় মামলা ঘুরিয়ে দিতে পারে। দেখো কাণ্ড, আপনি টেনশন খাইয়ে দিলেন। ঘাবড়াবেন না, আপনার ছেলেকে ডিফেন্ড করছে শীর্ষ চ্যাটার্জি। আপনি আপনার বসকে নাম ধরে রাখেন? আমাদের সম্পর্কটা তো ঠিক সেই রকম। আপনার আপত্তি আছে? দেখো কাণ্ড, আপনাদের দুজনের মধ্যেকার ব্যাপার, তার মধ্যে আমি কেন? আমিও ছোটখাটো কেস করি, শীর্ষ আমাকে ডিউ রেসপেক্টটা দেয়। বাবা বাবা বাবা, আমার তো এটা সেটা ব্যবসা, ওই ছোটখাটো খুচরো ঝঞ্ঝট, কেস কাবারি ও লেগেই থাকে। রোজ রোজ তো বাড়িতে আত্মীয় স্বজন আসে না কো, যে ওই ডিম ভরা ইলিশ, চেতলের পেটি, ভেটকির ফিলে এইসব দিয়ে আপ্যায়ন করতে হবে। এই কাটাপোনা, বাটা, মির্গেল এইসব দিয়েও তো রোজগার খরচা পাতি। আপনার নম্বর তো রইল, খবর দেব। থ্যাংক ইউ। চল। একটা মিনিট। আচ্ছা, আমাদের এই চ্যাটার্জি সাহেবের ওয়াইফ, উনি কি দারোগার মেয়ে? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে কথাবার্তা গুলো না কেমন যেন কড়া। উনি এভাবেই কথা বলেন, তবে দারোগা নন। ওর বাবা আর্মিতে ছিলেন, কর্নেল। চল। সেই জন্যই কথাবার্তায় এমন মিলিটারি মেজাজ। যাকে চ্যাটার্জি, আমার ছেলেটাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও মাধ্যম, তারপরে তোমার গল্প তুমিই লিখো, আমি সে সকা সখী। এবার আদালতেই সত্যি কথাটা বলুন মিস্টার পাঠক, আপনি যে ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছিলেন সে কথাটা কি আপনি অস্বীকার করতে পারেন? আমার চোখে ছানির সমস্যা হয়েছিল। প্লিজ, আপনার মতো মানুষের মুখে মিথ্যে মানায় না স্যার। আপনি চোখে রেটিনার একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন যার নাম রেটিনাইটিস পিগমেন্টোসা। ইওর অনার, ইন্ডিয়ান জার্নাল অফ অপথ্যালমোলজি আর অপথ্যালমোলজি ক্লিনিকস অফ নর্থ আমেরিকা, এই দুই বিখ্যাত মেডিকেল জার্নাল বলছে রেটিনাইটিস পিগমেন্টোসা এমন একটা অসুখ যাতে রোগীর দৃষ্টিশক্তি খুব ধীরে ধীরে কমতে থাকে, এত ধীরে যে প্রায়শই লোকে তাকে চশমার পাওয়ার বাড়ার সঙ্গে তুলনা করে। শুরুতে রাতে দেখতে অসুবিধা হয়, তারপর কম আলোয় দৃষ্টিবিভ্রম ঘটে, পেরিফেরাল বা সাইড ভিশন চলে যায়, কালার ব্লাইন্ডনেস গ্রো করায়, রং চিনতে ভুল হয়, পড়াশোনায় অসুবিধা হয়, and finally, which is important, চোখে টানেল এফেক্ট হওয়ায় লোক চিনতে ভুল হয়। ধর্মপথের রেটিনাইটিস পিগমেন্টোসার দুরারোগ্য নয়, বিদেশের চিকিৎসা হচ্ছে আর এদেশেও। সেটা আজ মিস্টার পাঠক, কিন্তু আজ থেকে 5 বছর আগে আপনি যখন ওই ফ্রিম্যান ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইস্তফা দিয়ে চলে আসেন, তখন এদেশে এই রোগের চিকিৎসা ছিল না। যে ছাত্ররা আপনার সন্তানের মতো ছিল, তারাই একদিন আপনার নামে কমপ্লেইন করলো যে আপনি আর আগের মতো পড়াতে পারছেন না। না, আপনার পড়ানোয় কোনো খামতি ছিল না, কিন্তু সারা দিন ক্লাস নেওয়ার পর
আপনার চোখে একটা স্ট্রেন হতো, আপনি মাথার যন্ত্রণায় এত কষ্ট পেতেন যে ওই সন্ধ্যেবেলার বিনি পয়সার টিউশনটা করতে পারছিলেন না। মানুষ বড় স্বার্থপর স্যার, আবার সুযোগ সন্ধানীয়। ক্যাপিটেশন ফিজের নামে মোটা টাকার ডোনেশন নেওয়াটা ওই কলেজে আপনি টিচার্স কাউন্সিলের সদস্য হিসেবে এতদিন বাধা দিয়ে আসছিলেন, এবং সেই জন্যই টিচার্স কাউন্সিলের অন্য সদস্যদের কাছে আপনি চক্ষুশূল হয়ে ওঠেন। ছাত্রদের অভিযোগ সামনে আসতেই তারা সক্রিয় হয়ে প্রিন্সিপালের কাছে আপনার নামে কমপ্লেইন। প্রিন্সিপাল আপনাকে রেসপেক্ট করতেন, তার কাছে সব শুনে আপনি নিজের অসুস্থতার কারণ দেখিয়ে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে অবসর নিয়ে চলে। কিন্তু কিন্তু ক্ষোভ আর গ্লানি এতটাই ছিল যে স্থির করলেন শিক্ষকতার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না। তাই কাজ নিলেন সম্পূর্ণ বিপরীত মেরুতে, ওই সেঞ্চুরি নাইট ক্লাবে ক্যাশ কাউন্টারে ক্যাশ। সারাদিন একটা অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে রেখে সন্ধ্যেবেলা ধীর পায়ে ক্লাবে যাওয়া, আবার রাত গভীর হলে গুটি গুটি হেঁটে এসে নিজের এক কামরার ঘরে বসে রাঁচিতে আপনার বাড়ির সামনে হাইওয়ে পেরোতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃতা আপনার স্ত্রীর স্মৃতি আপনি বসে ভাবছেন আমি এত সব খবর পেলাম থেকে। স্যার, আমি শীর্ষে থাকতেই ভালোবাসি, তাই আমাকে অন্যদের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হয়। আপনাকে কয়েকটা জিনিস দেখেন, এই আপনার কলেজে জমা দেওয়া রেজিগনেশন লেটার, মেডিকেল রিপোর্ট, আপনার রাঁচির ভোটার আইডি, প্যান কার্ডের কপি যেখানে আপনার নাম সত্যপ্রিয় পাঠক, এই আপনার সেঞ্চুরি ক্লাবে জমা দেওয়া একই প্যান কার্ড, নতুন ভোটার আইডি আর রেশন কার্ডের কপি, which I submit to the Honorable Court of Justice as evidential support in favor of my concluding statement. Mr. Pathak, do you admit all those documents? হ্যাঁ, ধর্মকর্তার ডাক্তাররা বলেছেন চিকিৎসা ব্যয় সাপেক্ষ, কিন্তু আমার চোখ সেরে যাবে, আমি স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবো, আবার আমি আমার ওই শিক্ষকতার চাকরিটাও ফিরে পাবো। আমি আমি এই চশমাটা পরলে আমি রং চিনতে পারি। কোন চোখে? বাঁ চোখে। আনফরচুনেটলি সিগন্যালটা আপনার ডান দিকে ছিল মিস্টার পাঠক। আমি ঘাড় ঘুরিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আপনি রাবেয়া খাতুনকে দেখতে পাননি। হ্যাঁ, কিন্তু আমার চোখে প্রাণের দিকে থাকায় আমি চারপাশটা দেখতে পাই না ঠিকই, কিন্তু সামনেটা তো আমি দেখতে পাই, আমি তো রোজই চলাফেরা করছি। হ্যাঁ, কত দূর আপনি দেখতে পান মিস্টার পাঠক? এইখান থেকে ওই খিলান দেওয়া দরজাটা পর্যন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ ইওর অনার, মিস্টার পাঠক বারবার বলছেন যে এই দরজা পর্যন্ত যে দূরত্ব সেটুকু উনি দেখতে পান। হ্যাঁ, আমি মানছি যে এই ফুট 30 দূরত্ব উনি পরিষ্কার দেখতে পান, কিন্তু উনি যেটাকে বলতে চাইছেন সেটা না। আমি বলছি না যে উনি মিথ্যে বয়ান দিচ্ছেন, কিন্তু উনি যেটাকে সত্যি বলে ভাবছেন সেটা, অর্থাৎ উনি যে দেখেছিলেন সিগন্যাল লাল ছিল সেটা। তার কারণ উনি কালার ব্লাইন্ড, তাই এতটা দূরত্ব থেকে লাল হলুদ সবুজের পার্থক্য করা ওর পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয়ত আমি নিজে গিয়ে ওইখানে সরেজমিনে দেখেছি যে উনি যেখানে দাঁড়িয়ে ছিলেন বলে বলছেন সেখান থেকে সিগন্যালের দূরত্ব প্রায় 7 ফুট বা তারও কিছু বেশি। এই সত্য প্রিয় পাঠক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর শিক্ষক হওয়া সত্ত্বেও আজ সাধারণ দূরত্ব পরিমাপ করার ক্ষমতা হারিয়েছে।
প্রথমে স্ত্রীকে হারিয়ে পরে নিজের দৃষ্টিশক্তি হারাতে বসে ক্ষোভ, গ্লানি আর একাকিত্ব ওর চিন্তা শক্তি একেবারে নষ্ট করে দিয়েছে, ওর আত্মবিশ্বাস সম্পূর্ণ নষ্ট হয়েছে। তাই তাই এই সত্য প্রিয় পাঠক আর কোন আদালতেই সাক্ষী হিসেবে দাঁড়াতে সক্ষম নন। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র ওর সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত এই 25 বছরের যুবকটির উপর কোন নির্মম শাস্তি নামিয়ে আনবেন। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি ভুল সে করেছে, ট্রাফিক রুলস না মেনে ভুল সে করেছে, কিন্তু আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব তাকে ভুল সূত্রে নেওয়ার একটা সুযোগ যেন দেওয়া। That's all, Your Honor. Here I rest my case. এইমাত্র এই মামলার রায় বেরিয়েছে, তার কপি এখনো হাতে পাইনি, কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর যথেষ্ট প্রমাণের অভাবে মামলা খারিজ হয়েছে এবং অভিযুক্ত গৌরব শাহ মুক্তি পাচ্ছেন। ওভার টু নিউজ রুম। আরে 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 মিস্টার সাহা, এই আজ তো আপনার জয়, আপনারই আনন্দ, এই মালা তো আপনারই প্রাপ্য। চ্যাটার্জি সাহেব, আমি ব্যবসা করে খাই, আমি দেখেছি ওই সুখ দুঃখ কোনোটাই না অতিরিক্ত ভালো মানুষ। সেবা সেই প্রথমবার হাসবার, ছেলেরা হাজারবার হলো, খালাস করতে গিয়ে বিস্তর পয়সা করে খরচা হলো, ওমা আবার ধরে দিয়ে রাখে। এবারে আর তাই কোনো কার পণ্য রাখিনি কো, আপনার পেছনে জলের মতো পয়সা খরচা হলো, কাজটা আপনি সহজ করেছেন, কেসটার একেবারে ঝাড়ে বংশে নিষ্পত্তি হয়েছে, আর কোনো ঝঞ্ঝট রইল না, সে এক নিশ্চিন্ত। একটা মিনিট, এবার কমিটি নাচানাচি করছে কেন? খোকার মা, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, খোকা খালাস পেয়েছে। আরে আগে বলবো কি করে, এই মাত্র তো রায় বেরুলো। হ্যাঁ চিন্তা, আরে চিন্তা আবার কেন করছিলে? বলি পয়সা খরচা করছি কি এমনি এমনি? হ্যাঁ, আমার নাম জগৎ সাহা, তুই তো জানো খোকার মা, রেগে গেলে আমি বাপের কুকুরতু। ফোন একটা কেন 10টা উকিল ডর করিয়ে রাখবো না? হ্যাঁ এই শোনো, ছাড়ো, আমার অ্যাকাউন্টেন্ট ফোন করছে, ছাড়ো এখন। হ্যাঁ অ্যাকাউন্টেন্ট বাবু বলো। দেখো কাণ্ড, ট্রান্সফার করে দিয়েছো? বেশ করেছো বেশ করেছো। হ্যাঁ আমি খবর দিয়ে দিচ্ছি। হ্যাঁ রাখো। ওই সাদা টাকাটা আপনার ব্যাংকের খাতায় ঢুকে গেছে, কাল সকালে একটা লোক পাঠাবো, রসিদ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ করে দেবো। হ্যাঁ যত বাজে কথা। লোকটাকে দেখলে? ছাড়ো তো, ইউ আর সিম্পলি অসম। আমি না আমার সাকসেস সুলতানা, দুটোই অসাধারণ। আজকের সাকসেস তোমার টু সেলিব্রেট ইউর বার্থডে। আজকে এত সারাদিন ধরে ব্যস্ততা গেল না, তোমাকে ভালো করে উইশ করা হয়নি। আই এম সরি। হ্যাপি বার্থডে টু ইউ সুলতানা। থ্যাংক ইউ। Congratulations, Shishu. What a performance. Hi, how are you? ফাইন। নন্দিতা, তুমি এসব ফুল টুল এনে মানে? আমি ভার্ডিক্ট শোনার আগে ট্যাক্সি নিয়ে গিয়ে সব বন্দোবস্ত করে নিয়েছিলাম। কাজের নিশ্চয়ই তোমাদের সাকসেস পার্টি? না, আজকে তো ওই সুলতানার বার্থডে। ও রিয়েলি? হ্যাপি বার্থডে ডিয়ার। থ্যাংক ইউ ম্যাম। আমার না একটা ভীষণ জরুরি কাজ আছে, আমি তোমাদের এই সাকসেস কাম বার্থডে পার্টিতে নিশ্চয়ই যেতাম। আজকে আমি সুলতানাকে একটা দারুণ গিফট দেব। এক কাজ করো সুলতানা, তুমি স্যারের পেপারস আর ব্রিফটা নিয়ে এসো, আর আমি ততক্ষণে গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, তোমাদেরকে ড্রপ করে আমি বেরিয়ে যাবো। ইজ দ্যাট ওকে শিশু? হ্যাঁ ইজ দ্যাট ওকে? হ্যাঁ হ্যাঁ ওকে। গাড়ির চাবি। ও হ্যাঁ। See you, Shishu. What is wrong with her? Congratulations, Shishu. You're really a star performer. Thank you, Didi.
আমি আমার জীবনের একটা বিশেষ দিন আজকে। আমি আজ আপনার সঙ্গে আজকে তোমাদের তো সেলিব্রেট করার কথা। হ্যাঁ ওই ওকে, সি ইউ, বাই। আমি কি একটু বেশি শিওর হতে গিয়ে লোকটার ক্ষতি করে দিলাম? এতটা না করলেও বোধ হয়। হ্যালো স্যার, কিছু মনে করবেন না। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর আপনারা জানেন, গতকালই এই সিটি কোর্টের ঠিক এইখানে এই বেদির সামনে আচমকা নিজেরই BMW গাড়ির ধাক্কায় ব্যারিস্টার শীর্ষ চ্যাটার্জির মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। গতকালই রাবেয়া খাতুন দুর্ঘটনা মামলায় অবিশ্বাস্য জয়ের ঠিক পরেই ঠিক এইখানে এই বেদির সামনে তিনি অপেক্ষা করছিলেন। ওদের ড্রাইভার ছুটিতে থাকায় ওর স্ত্রী নন্দিতা চ্যাটার্জি নিজে ড্রাইভ করছিলেন, আর সেই গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে, আর এই মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী বা আই উইটনেস হলেন সত্যপ্রিয় পাঠক। ইনি সেই সত্যপ্রিয় পাঠক যার বয়ানের ভিত্তিতেই পুলিশ কোটিপতি জগৎ ছাড় একমাত্র ছেলে গৌরবের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করে। সিটি কোর্টে এই মুহূর্তে মামলা চলছে। ব্যারিস্টার শীর্ষ চ্যাটার্জির প্রাণহানি কি পরিকল্পিত খুন নাকি মর্মান্তিক দুর্ঘটনা? ক্যামেরা পার্সন বিনোদের সঙ্গে আমি রিয়া, ITV কলকাতা। কি করে এটা ঘটলো মিসেস চ্যাটার্জি? বলুন বলুন নন্দিতা দেবী। আমি জানি না, আমার মাথা কাজ করছে না। গাড়ি তো আপনিই চালাচ্ছিলেন। আপনি ড্রাইভ করেন না? করি, কিন্তু রেগুলার নয়। আসলে শীর্ষ আজকে ও ড্রাইভারকে ছুটি দিয়েছিল, ওর অনেক ধকল গেল, তাই আমি ভাবলাম আমি গাড়িটা নিয়ে আসি। কিন্তু শীর্ষ সত্যপ্রিয় বাবুর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার একদম গাড়ির সামনে এসে পড়লো। আমি ব্রেকে পা দিতে গিয়ে খুব চেষ্টা করলাম, বিশেষ করে আমি খুব সতর্ক ছিলাম, কিন্তু কিভাবে জানি না আমি অ্যাক্সিডেন্ট করে পা দিয়ে ফেললাম। আমি তো বাঁচাতে পারলাম না। সত্যপ্রিয় বাবু, আপনি তো সামনেই ছিলেন, বলুন বলুন কি হয়েছিল? হ্যাঁ, মিস্টার পাঠক তো আইউইটনেস, বলুন আপনি কি দেখেছেন? ধর্মপতার মিসেস চ্যাটার্জি সাইকো অ্যানালিসিস করে আমার কথার মধ্যে কিসব গোলমাল খুঁজে পেলেন। এখন উইথ ইউর কাইন্ড পারমিশন একটু ইররিলেভেন্ট কথা বলতেই হচ্ছে স্যার। মিস্টার চ্যাটার্জি কিন্তু দারুণ বলেন, আনফরচুনেটলি অবশ্য আর বলবেন না, তাই পাস্ট টেন্সে বলতেন বলাটাই ঠিক হবে। মানে উনি আমার ক্যারিয়ারটা শেষ করে দিলেন। উনি প্রমাণ করে দিলেন যে রেটিনাইটিস পিগমেন্টোসায় আমার চোখের দৃষ্টি ধীরে ধীরে চলে যাচ্ছে, আমি কালার ব্লাইন্ড, আমার দেখতে অসুবিধা হয়, আমার পেরিফেরাল ভিশন বা সাইড ভিশন নেই, সেজন্য আমার দেখতে ভুল হয়। এই সমস্ত কিছুই কিন্তু পুরোপুরি সত্যি কিংবা সর্বৈব মিথ্যে কোনোটাই নয়, কিন্তু বললাম পাওয়ার হাউস প্রেজেন্টেশন অর্ধ সত্য কেউ। সত্যপ্রিয় বাবু, আপনি কি কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন? না স্যার, আমার সেই দৃষ্টতাই নেই। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে এখন ডাক্তারি চিকিৎসায় আমার দৃষ্টিশক্তি আমি ফিরে পেলেও যাতে আমি আমার শিক্ষকতার চাকরিটা আর কোনোদিনই ফিরে না পাই সেই ব্যবস্থাই করে গেলেন উনি। শুনলাম মিসেস সেনগুপ্তর কাছে ওর হাতে খড়ি।
কিন্তু আজ আমার বলতে দ্বিধা নেই, মিসেস সেনগুপ্ত আজ হেরে গেছে। এতে তো মিসেস সেনগুপ্তের গর্বই হওয়া উচিত। আমার ছাত্রছাত্রীরা এক্সেল করলেও আমার গর্ব হয় না। আসলে পাস্ট টেন্সে দুটোই বলতে হবে। মিস্টার চ্যাটার্জির অসাধারণ প্রেজেন্টেশন, কি দাপট ওর কথায়। বিশ্বাস করিয়েই ছাড়বেন যা বিশ্বাসযোগ্য নয়। হ্যাটস অফ টু ইউ মিস্টার চ্যাটার্জি। আমার আপনারই দিতে ইচ্ছে করছিল, কিন্তু আপনার ভয়ে, আদালত অবমাননার ভয়ে আমি তা করতে পারিনি। কিন্তু আজ আমি শুধু চোখে অস্পষ্ট দেখি বা কালার ব্লাইন্ড তা তো নয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর শিক্ষক হওয়া সত্ত্বেও আমি সাধারণ দূরত্ব আন্দাজ করবার ক্ষমতা হারিয়েছি। প্রথমে স্ত্রীকে হারিয়ে তারপর নিজের দৃষ্টিশক্তি হারাতে বসে আমার সব শেষ হয়ে গিয়েছে। আমার বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আমার চিন্তা করার ক্ষমতা আর নেই। কাজেই সত্যপ্রিয় পাঠক আর কোনো কোর্টেই সাক্ষী হিসেবে দাঁড়াতে সক্ষম নন, এটা একেবারে প্রমাণিত সত্য। তাই আপনার কাছে অনুরোধ, আমার কথার উপর ভিত্তি করে আদালতে কোনো ভার্ডিক্ট দেবেন না স্যার। সাক্ষী হিসেবে আমি একেবারে অচল, আর এটা তো আদালতের লজিক্যাল এভিডেন্সের ভিত্তিতে প্রমাণ হয়ে গেছে। আর মিসেস চ্যাটার্জি বোধহয় ঠিকই বলেছেন। আফটার অল উনি তো সহধর্মিনী, সধর্মিনী, ধর্মের পথেও সঙ্গে থাকেন। আমার মনে হয় এটা একটা সাংঘাতিক ভুল থেকে ঘটে যাওয়া একটা মর্মান্তিক দুর্ঘটনা, a most uncalled for accident. মিস্টার পাঠক, আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই। আমি জানি আজ আপনার সবকিছু শেষ হয়ে গেল, তবু কি একটুকু শান্তি হচ্ছে না? আমারও তো সবকিছু শেষ হয়ে গেল আজ। সরি শিশু, সুলতানার কাছে আমি কিছুতেই হারতে পারবো না। তোমার মতো আমিও হারতে শিখিনি। বাকি জীবনটা আজকে জয়ের প্রায়শ্চিত্ত করে কাটিয়ে দেব, কারণ এই জয়ের মূল্য যে বড় ভয়ঙ্কর সেসব আজ সত্যপ্রিয় পাঠকও জিতে গেছেন। আমাদের এভিডেন্স নির্ভর জুডিশিয়ারিকে একটা কড়া চ্যালেঞ্জ করে দিয়ে উনি ওনার স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর নিদারুণ প্রতিশোধ দিয়েছেন। আমি জানি আজ উনিও ওনার ওই অন্ধকার এক কামরার ফ্ল্যাটের দেওয়ালে ঝোলানো মৃতা স্ত্রীর ছবির সামনে বসে চোখের জল ফেলছেন, ঠিক আমার মতো। তুমিও শেষে একটা মিথ্যের আড়ালে লুকিয়ে বাঁচতে চাইছো নন্দিতা? না, এখানেও জিতব। সত্যকে আঁকড়ে থাকবো জীবনের শেষ পর্যন্ত। ক্লিবের মতো পালিয়ে বাঁচতে আমি শিখিনি। ন্যায় যুদ্ধে জীবন বাজি রেখে আমি জিতেছি, কিন্তু ভালোবাসার যুদ্ধে আমি হেরে গেছি। তাই আমি মৃত্যুকে বরণ করে নেব, থানায় গিয়ে সারেন্ডার করব, স্টেটমেন্ট দিয়ে জানাবো আমি নন্দিতা চ্যাটার্জি আমার স্বামীকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করেছি। আইন তাকে শাস্তি দিতে পারেনি, but all vices to be paid in full. তাই শাস্তি আমি দিয়েছি। Goodbye, Shishu. Goodbye.